স্যাঁতস্যাঁতে ভেজা ঘাসে পড়ে থাকা একটা কাঁদ খাওয়া শেয়ালের ক্ষতবিক্ষত মৃত শরীর। আকাশটা কালো করে এসেছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। হাতের ওয়াকিং স্টিকটা নিয়ে মাটির ওপর উপুড় হয়ে পড়ে থাকা শেয়ালের মৃত শরীরটার দিকে আরও একবার দৃষ্টিপাত করে ডক্টর দেবাংশু মল্লিক পাশে দাঁড়িয়ে থাকা ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতিকে উদ্দেশ্য করে বলে উঠল, অফিসার, মৃত শরীরের চারদিকে একবার দেখুন তো। বাঘের পায়ের চিহ্ন বলে কিন্তু মনে হচ্ছে না মোটেই, কারণ বাঘের পায়ে 4টে আঙুল থাকে, কিন্তু এখানে তো 3 আঙুলের পায়ের ছাপ দেখা যাচ্ছে, অথচ বাতাসে ভেসে রয়েছে বাঘের গন্ধ। ডক্টর মল্লিক, বাঘ এখানে কিভাবে আসবে? হাতে গোনা কয়েকটা লেপার্ড আছে বটে, কিন্তু সে তো পাশের জঙ্গলে। তাছাড়া আঙুলের ছাপ দেখে তো বোঝাই যাচ্ছে তার শরীরটা কতটা ভারী। একটা প্রাপ্তবয়স্ক বাঘের ওজন কমপক্ষে 400 কিলোর কাছাকাছি হয়, তাও যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয় তবেই। কিন্তু মাটির মধ্যে সৃষ্টি হওয়া এত বড় গর্ত, সেটা কি আদৌ কোনো বাঘের হতে পারে? হ্যাঁ, হাতি জাতীয় কোনো প্রাণীর হলেও হবে, কিন্তু হাতি তো তৃণভোজী প্রাণী, তারা তো আর হিংস্র সাপদের মতো শিকার করে না। হ্যাঁ অফিসার, আপনি ঠিকই বলেছেন, তবে কি ডক্টর মল্লিক? এমন পর্বত প্রমাণ আকৃতির বাঘ প্রাগৈতিহাসিক যুগে ছিল বটে, তবে সে তো বহু আগেই বিলুপ্ত হয়েছে। এক্স্যাক্টলি। তবে এমন ঘটনা দেখে আমার আরও একটা ঘটনার কথা মনে পড়ে গেল। সেই সময় আমার তখনও এই ডাউহিলের জঙ্গলে পোস্টিং হয়নি। আমার আগে যিনি এখানে পোস্টিং ছিলেন, তিনি বলেছিলেন যে ডাউহিলের বন বাংলোয় এক বিবাহিত দম্পতি উঠেছিলেন বেশ কিছু বছর আগে। এক রাতে জগৎ বাগচির স্ত্রী, মানে সুস্মিতা বাগচি, তিনি কোনো কারণে, সম্ভবত দাম্পত্য কলহের ফলে বাংলো থেকে বেরিয়ে এই জঙ্গলে একা আসেন, এবং তারপর তার ক্ষতবিক্ষত আধ খাওয়া লাশ উদ্ধার হয়। ফরেন্সিক রিপোর্টে জানা যায় যে বাঘের আক্রমণে সে মারা গিয়েছিল, অথচ আমাদের পরিসংখ্যান বলছে এখানে সেই সময় কেন আজও কোনো বাঘের অস্তিত্ব নেই। তাহলে বাঘ এলো কোথা থেকে? ঠিক এই শিয়ালের মতো, তাই না অফিসার? হ্যাঁ ডক্টর মল্লিক। এনিওয়ে, আপনার দলের বাকিরা কোথায়? দেখুন, আমি আসলে জঙ্গলটা এক্সপ্লোর করতে এই দিকটাতে একা আসতে চেয়েছিলাম। শুনেছি এই জঙ্গলকে ঘিরে নানান লোককথা প্রচলিত রয়েছে। জঙ্গলটা হন্টেড। শুনেছি এখানে কোনো জীবিত প্রাণী রাতের বেলা এলে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এমনকি রাত নামলেই এই জঙ্গলে কাদের যেন কান্নার আওয়াজ শোনা যায় কোনো এক হিংস্র পশুর গর্জন। আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এছাড়াও আমি ক্রিপ্টোজোলজিতে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি হাসিল করেছি, যার কারণে আমার নামের আগে ডক্টর উপাধি দেওয়া হয়েছে। আমার ছাত্রীরা সম্ভবত জঙ্গলের আরো ভেতরে তাদের মতো করে ইনভেস্টিগেশন করছে। তারপর তো আপনার সাথে দেখা, আর অতঃপর এই পরিস্থিতি। এখন যা দেখছি তাতে মনে হচ্ছে। কথাটা শেষ হলো না তার। আকাশের কালো মেঘ চিরে বেগুনি বর্ণের আলোকরশ্মি এসে আছড়ে পড়ল মাটিতে। সাথে সাথে সামনের একটা গাছে দাউ দাউ করে আগুন ধরে গেল। ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। গাছের পাতা গলে টুপটাপ জলের ফোঁটা তাদের গায়ে এসে লাগছে। ঠিক সেই মুহূর্তে পায়ের তলার মাটি প্রচণ্ড বেগে দুলে উঠল। তার তীব্রতা এতটাই যে জঙ্গলের মাঝে উপস্থিত দুজন দুদিকে ছিটকে পড়ল। ফরেস্ট রেঞ্জারের হাত থেকে খসে পড়ল হান্টিং রাইফেলটা। তাদের কানে ভেসে এলো এক হিংস্র জন্তুর গর্জন। গাছটা তখনও দাউ দাউ করে জ্বলছে। সেই প্রজ্বলিত অগ্নিশিখায় তারা দেখতে পেল এক দানবাকৃতি নারী শরীর, উচ্চতায় প্রায় 7.5 থেকে 8 ফুট। বিরাট থলথলে শরীর থেকে ঝুলে পড়েছে চামড়া। তার চোখের মণি মরা মাছের মতো ফ্যাকাশে। তার পেটটা উঁচু হয়ে ফুলে রয়েছে। তার চলার ছন্দে সেটা থেকে থেকে কেঁপে উঠছে। তার মাথার চুল দমকা হাওয়ায় বাতাসে উড়ে চলেছে। অদ্ভুত দর্শন সেই নারী মূর্তির। কোমর থেকে বাকি অংশ এক বাঘের,
সেখানে পরপর 4টে পা, যাদের 3টে করে আঙুল। ডোরাকাটা শরীরটা যেন আজ শিকারের গন্ধে উন্মাদ হয়ে উঠেছে। মাটিতে পড়ে থাকা রাইফেলটা এবার কোনো মতে তুলে নিল ডক্টর মল্লিক। হাতটা ফরেস্ট রেঞ্জারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পালাতে হবে অফিসার, আমাদের এক্ষুনি পালাতে হবে, নইলে বিপদ। এ কোনো সাধারণ জীব নয়, তেঘুমিয়াভি এবং পঞ্জিয়ানাকের সংমিশ্রণে সৃষ্ট এক অতিকায় পদাকার জীব। এবার বেশ বুঝতে পারছি এখনকার মানুষগুলো কেন রাতারাতি জঙ্গল থেকে গায়েব হয়ে যাচ্ছে। হয়তো প্রত্যুত্তরে ফরেস্ট রেঞ্জার সন্দীপ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে এক বিকট পৈশাচিক গর্জন করে ধূপধাপ শব্দ করতে করতে বিরাট 4টে পা ফেলতে ফেলতে এগিয়ে এলো সেই দানবাকৃতি নারী। তার শরীর থেকে মাটিতে ঝুলে পড়েছে থলথলে চামড়া। তার ফুলে ওঠা পেট থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। সন্দীপকে আড়াল করে ডক্টর মল্লিক কাঁধে নিল হান্টিং রাইফেলটা। এরপর সেই নারীর ফুলে ওঠা পেট লক্ষ্য করে বন্দুকের ট্রিগার টেনে দিতেই বাতাস কেটে সেই গুলি এসে লাগলো তার পেটে। মুহূর্তের মধ্যে যেন এক কান ফাটানো বিস্ফোরণের শব্দ হয়ে পেটটা ফেটে গেল। তীব্র গর্জন করে সেই অতিকায় নারী দুপা পিছিয়ে গেল। তার পেটের মধ্যে থেকে তখন কতগুলো হাত নাড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ধীরে ধীরে একে একে শয়ে শয়ে পিশাচের দল এক সদ্যজাত শিশুর মতো হামাগুড়ি দিতে দিতে বেরিয়ে এলো। তাদের সারা শরীর থেকে গলে গলে পড়ছে রক্ত, পচা মাংসের স্তূপ। তাদের চোখের মণি সাদা। এরপর তারা হিংস্র পশুর মতো তীর বেগে 4 হাতে পায়ে ভর করে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। ডক্টর মল্লিক তাদের দিকে আবারও হান্টিং রাইফেল থেকে ট্রিগার টেনে একটা গুলি ছুঁড়ে দিয়ে দৌড়তে লাগলো জঙ্গলের আরও গভীরে। তাকে অনুসরণ করতে লাগলো ফরেস্ট রেঞ্জার। ধীরে ধীরে তাদের মধ্যেকার দূরত্ব আরও কমে আসছে। আর ঠিক তখনই তীব্র এক বাজ আছড়ে পড়ল পিশাচগুলোর শরীরে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো হিংস্র পিশাচের দল। সেই দানবাকৃতি নারী আবারও মাটি থেকে উঠে দাঁড়িয়েছে। তার পেটের ক্ষতস্থান আপনা থেকেই ভরাট হয়ে আসছে। ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি ভয়ের গল্প, ডাউহিলের সেই রাত। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, ডাউহিলের সেই রাত। জঙ্গলের ভেজা স্যাঁতস্যাঁতে মাটির ওপর বুকে ভর দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলেছে কালো পিঁপড়ের দল। কাল রাতের বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে একদিকে কাত হয়ে হেলে পড়েছে কতগুলো গাছ। দেখে মনে হচ্ছে প্রকৃতি ভয়াল থাবা গেড়েছে এই সবুজ জঙ্গলাকীর্ণ অঞ্চলটিতে। হাতের লাঠিটা দুবার মাটিতে ঠুকে কি যেন একবার পরীক্ষা করে নিলেন ডক্টর দেবাংশু মল্লিক। বয়সের ভারে তার শরীর খানিকটা সামনের দিকে ঝুঁকে গেলেও তার পেটানো ডন বৈঠক মারা শরীর কিন্তু মোটেই তার বয়সের কথা বলে না। কালো পিঁপড়ের দল এক এক করে জড়ো হচ্ছে একটা পশুর আধ খাওয়া শরীরের গায়ে। পশুটি সম্ভবত শেয়াল, যদিও জঙ্গলের এত গভীরে শেয়ালের মৃতদেহ উদ্ধার করা মোটেই কোনো বিচিত্র বিষয় নয়। প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী শক্তিশালী প্রাণীরা দুর্বল প্রাণীদের শিকার করে তাদের মাংস খেয়ে ক্ষুধা নিবৃত্তি করবে, এটাই তো স্বাভাবিক। তবে কার্শিয়াংয়ের ডাউহিলের জঙ্গলে বাঘ কিংবা সিংহের মতো হিংস্র জানোয়ারের সাক্ষাৎ দর্শন চরম সৌভাগ্য। অন্তত বুনো চিতার দেখা পাওয়াটাও এখানকার সময় দাঁড়িয়ে প্রায় অসম্ভব, অন্তত জঙ্গলের পরিসংখ্যান সেই কথাই বলে। লাঠি দিয়ে শেয়ালের মৃতদেহটাকে একবার ঠেলে খানিকটা পাশে সরিয়ে দিলেন ডক্টর দেবাংশু। পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন ডাউহিলের জঙ্গলের ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি। আকাশে গনগনে লাল রক্তের ফোঁটার মতো বিরাট সূর্যটা আলো দিলেও জঙ্গলের এই প্রান্তে গাছের ফাঁক গলে যতটুকু আলো এসে পড়ছে সেটা মোটেই যথেষ্ট নয়।
কাঁধে ঝোলানো রাইফেলটা বেশ ভারী লাগছে এখন তার। কাঁধ থেকে সেটাকে নামিয়ে পাশে রেখে মাথার গোল টুপিটা এক হাতে ধরে ফরেস্ট রেঞ্জার সন্দীপ ডক্টর মল্লিককে প্রশ্ন করলেন। কিছু বুঝতে পারলেন? মল্লিকবাবুর ঈষৎ ঝুঁকে থাকা শরীরটা এবার টান টান হলো। বাতাসে নাক টানতে টানতে কি যেন শুঁকতে লাগলেন তিনি। তারপর মৃত শেয়ালের ঠিক পাশে দুজোড়া পায়ের ছাপের দিকে ইঙ্গিত করে বললেন, সঠিকভাবে বুঝে উঠতে পারছি না মিস্টার মাইটি। আপনি বলছেন এই জঙ্গলে কোনো বাঘের অস্তিত্ব নেই, অথচ শেয়ালটার আশেপাশে এখনও লেগে রয়েছে বাঘের গায়ের গন্ধ। কেন আপনি পাচ্ছেন না? আর এই দেখুন, এই পায়ের ছাপের দিকে একবার ভালো করে চেয়ে দেখুন তো। না মিস্টার মল্লিক, আসলে কদিন ধরে সর্দি জ্বরে নাকের ফুটো বন্ধ হয়ে রয়েছে, তাই এই মুহূর্তে আমি অন্তত কোনো গন্ধ পাচ্ছি না। কিন্তু এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে তো বাঘের পায়ের আঙুলের, কিন্তু বাঘের তো 4টে আঙুল থাকে, তো এখানে এক্স্যাক্টলি, এখানে 2 জোড়া পায়ে 6টি করে মোট 24টা আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। অঙ্কের হিসাব তো মিলছে নাই। উপরন্তু এমন একটা ঘটনা এর আগে অন্তত কখনো নিজের চোখে আমি দেখিনি। একটি সাধারণ বাঘের সামনের 2টি পায়ের 5টি করে নখ থাকে এবং পেছনের পায়ের 4টি করে। আমার নামের আধ্যক্ষরের আগে ডক্টর উপাধি থাকলেও আমি যে মোটেই ডাক্তার নয় সে তো আপনি জানেনই। আমি ইনস্টিটিউট অফ প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজিতে পিএইচডি করে ডক্টরেট উপাধি পেয়েছি। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হওয়ার সাথে সাথে আমি পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হওয়া পৌরাণিক প্রাণীদের অস্তিত্ব নিয়েও গবেষণা করে থাকি। আশা করি আপনি জানেন মিস্টার মাইটি, এই ডো হিলের জঙ্গলাকীর্ণ অঞ্চলটি পজ এরিয়া বলেই আমি জানি। এমনকি বহু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এখানে আসে স্বচক্ষে ভূতের দর্শন পাওয়ার জন্য। এই অঞ্চল অলৌকিকতায় পরিপূর্ণ এবং এই অঞ্চলকে ঘিরে নানান লোককথাও প্রচলিত রয়েছে। শোনা যায় যে জঙ্গলে রাতের বেলা তো দূরে থাক, দিনের আলোতেও যদি কেউ প্রবেশ করে তাকে আর নাকি খুঁজে পাওয়া যায় না। এই হতভাগ্য শিয়ালটিকে দেখে বড্ড মায়া হচ্ছে মিস্টার মাইটি। বেচারাকে কিভাবে খেয়েছে দেখুন, গলার কাজটা দেখুন না, স্পষ্ট দাঁতের দাগ। তবে অদ্ভুতভাবে বাঘের সদন্ত না বলে বেশ খানিকটা মানুষের দাঁতের মতোই দাগ। কি তাই না মিস্টার মাইতি? এক্স্যাক্টলি ডক্টর মল্লিক, এটা কিন্তু আমি আসার পরেই লক্ষ্য করেছি। তবে এই ঘটনা কিন্তু প্রথম নয়। প্রথম নয় বলছেন? আচ্ছা, এর আগে এমন ঘটনা ঠিক কবে ঘটেছিল? ওয়েল, চলুন ডাভেলের সরকারি বন বাংলোর দিকে যেতে যেতে কথা বলা যাক। এমনিতে জঙ্গলের বুকে খুব তাড়াতাড়ি অন্ধকার না, পথ খুঁজে পাওয়া মুশকিল হবে। ঠিক আছে চলুন। তবে মিস্টার মাইতি, বিষয়টা কিন্তু মোটেই ফেলে দেওয়ার মতো নয়। কালো পিঁপড়ের দল ধীরে ধীরে সেই মাটিতে পড়ে থাকা আধ খাওয়া শেয়ালের শরীর থেকে মাংসের ছোট ছোট টুকরো কাঁধে বয়ে নিয়ে চলেছে সামনের বড় গাছটার নিচে। তারা একে একে শেয়ালের পেট থেকে ঝুলতে থাকা নাড়ি ভুঁড়ির মধ্যে দিয়ে প্রবেশ করছে তার পেটের ভেতর। চলে যেতে যেতেও একবার মুখ ঘুরিয়ে সেদিকে তাকিয়ে ডক্টর মল্লিক মুখ দিয়ে একটা চুকচুক শব্দ করে বলে উঠলেন, হ্যাঁ, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি বললেন, আপনি এখানে কতদিন থাকছেন মল্লিকবাবু? ওয়েল, ইট ডিপেন্ডস। যদিও দীর্ঘ কর্মজীবনের মাঝে খানিক অবসর যাপনের উদ্দেশ্য আমার বরাবরই, তবে মনে হচ্ছে বেশ কিছুদিন থাকতে হতে পারে। কারণ এমন বিরল ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়া ভাগ্যের ব্যাপার। জানি না কোন পথে চলেছি, জানি না এই পথের শেষ কোথায়, তবু এইটুকু জানি যে দিস ইজ নট আ ডেড এন্ড। মিস্টার মাইতি, অনেক সময় মানুষের মধ্যেও যেমন নানান ধরনের জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়ে থাকে, তেমন 4 পেয়ে প্রাণীদের ক্ষেত্রেও হয়ে থাকে। এটা যদি বাঘ হয় তাহলে সেটা এখনও নরখাদক হয়ে ওঠেনি। আমরা আর অন্তত তাই ধারণা। এখন ভারত সরকার আইন করে জঙ্গলের পশু পাখিদের শিকার করা থেকে আমাদের মতো সাধারণ শিকারীদের বিরত করতে পারলেও এককালে এই হাতে অনেক বাঘ শিকার করেছি আমি। আমার হাতের নিশানা কিন্তু অব্যর্থ। এখন বয়স বেড়েছে, তাছাড়া যাদেরকে মেরেছি সেসব সেখানকার ফরেস্ট রেঞ্জারদের অনুমতি নিয়েই, তাদের দলে যুক্ত হয়।
কারণ সেগুলো ম্যান ইটার হয়ে উঠেছিল। তবে আজ যা দেখে এলাম সেটা বাঘ হলেও ঠিক বাঘ নয়। ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলবেন মিস্টার মল্লিক? তার আগে আপনি বলুন তো, আপনি খানিকক্ষণ আগে আমায় বললেন যে এই ঘটনা নাকি নতুন নয়, এটা প্রথম ঘটনাও নয়। এর আগে এমন ঘটনা ঠিক কবে ঘটেছিল? ডাউহিল বা ডোহিলের এই জঙ্গলকে স্থানীয়রা সকলেই প্রায় এড়িয়ে চলে। এই জঙ্গলে এর আগেও বহু অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এমনকি অনেকের লাশও পাওয়া যায়নি। লোকমুখে এই কথাও প্রচলিত রয়েছে, বা আপনারা যাকে জনশ্রুতি বলেন আর কি, এখানে একজন গর্ভবতী মহিলার বিদেহী আত্মাকে দেখতে পাওয়া যায়। রাত নামলেই শোনা যায় বাঘের গর্জন। কিন্তু হলপ করে বলতে পারি এই অঞ্চলে কোনো বাঘ তো দূরের কথা, ওই শিয়ালে কিংবা নিদেন পক্ষে বনবিড়াল ছাড়া কোনো হিংস্র জানোয়ারের বাস নেই। আপনি তো কাল রাতে উঠেছেন, কোনো ডাক কি কানে এসেছে আপনার? কাল এতক্ষণ জার্নি করে আসার ফলে শরীরটা বেশ টায়ার্ড ছিল, তাই এক ঘুমেই সকাল হয়ে গেছিল। সত্যি বলতে সেইভাবে খেয়াল করিনি। তবে আমার ছাত্রছাত্রীদের মধ্যে যদি কেউ শুনে থাকে তাহলে তারাই বলতে পারবে। সম্ভবত এতক্ষণে তারা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছে। আমি তাদের বলেছিলাম যে আমি একটু একা জঙ্গলের ভেতরে যেতে চাই। এরপরই তো পথে আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আজ সকালেই বন দপ্তরের কর্মীরা এসে খবর দিল যে একটা বুনো শেয়ালের আধ খাওয়া মৃত শরীর পাওয়া গিয়েছে জঙ্গলের গভীরে। সেটা দেখতেই আসা। এসে দেখি আপনি একা ওই ওয়াকিং স্টিক নিয়ে হাঁটতে হাঁটতে এদিকেই আসছিলেন। তার পরের ঘটনা তো আপনারও জানেন, তবে যেটা জানেন না এবারে সেটা বলি। তার আগে বলুন, আপনি কি এখনো সেই একইভাবে নিশানায় তাক করে গুলি ছুটতে পারবেন? সে তো বলতে পারছি না মিস্টার মাইতি, কারণ অনেককাল বন্দুক ধরিনি। আপনি কি আবার মৃত শেয়ালটাকে টোপ বানিয়ে গাছের ওপর মাচা বেঁধে বাক্যে মারার পরিকল্পনা করছেন কি? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু সে কোনো মানুষ শিকার করেনি, আর তাই বন বিভাগের আইন অনুযায়ী আপনি ওকে প্রাণে মারতে পারেন না। যদিও বা সেটা যদি প্রকৃত বাঘ হয়ে থাকে তবেই। ওই যে তখন বলছিলাম না, প্রাণীদের মধ্যেও মানুষের মতোই জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে। কে বললো মানুষ মারেনি? একটু আগে যে বললাম না, এমন ঘটনা এর আগেও ঘটে গিয়েছে। এবার সেই কথাতেই আসছি। এই ঘটনার সাথে লোকমুখে শোনা এক মহিলার বিদেহী আত্মার কাহিনীও জড়িয়ে আছে বটে। তখনও আমার এখানে পোস্টিং হয়নি। সেই সময় আমি ছিলাম ডুয়ার্সের অভয়ারণ্যের দায়িত্বে। খবরটা এখানে এসে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছিলাম। এক বৃষ্টির রাতে জগৎ বাগচি নামে এক বছর 30-এর যুবক হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় বন বিভাগের কাছে। সে জানায় যে তার স্ত্রী সুমিত্রা বাগচি একজন গর্ভবতী মহিলা, যিনি আজ সকালে এই আমার আপনার মতোই জঙ্গলে ঢুকেছিলেন, সম্ভবত জঙ্গলের শোভা দেখতে। কিন্তু দুপুর গড়ালেও সে আর বন বাংলোয় ফিরে আসেনি। বন দপ্তরের লোক এবং এখানকার থানার বড়বাবু কয়েকজন কনস্টেবলকে নিয়ে ওই জঙ্গলে প্রবেশ করে। তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছে লাল সূর্য। এই জঙ্গলে এমনিতে দিনের আলোতেই কেউ ঢুকতে চায় না, তাও আবার যেই জঙ্গলের এমন ভুতুড়ে বদনাম রয়েছে। বেশ খানিকটা দূরে গিয়ে হঠাৎ তাদের চোখে পড়ে একজন মহিলা উপুর হয়ে মাটিতে পড়ে রয়েছে। তার শরীর থেকে লাল রক্তের ধারা মিশে যাচ্ছে মাটিতে। পরনে একটা ছাপা শাড়ি, কানে ঝুমকো দুল। শরীরটাকে চিৎ করে শোয়াতেই উপস্থিত সকলে চমকে 2 পা পিছিয়ে গেল। তারা দেখতে পেল সেই মহিলার ঘাড়ের রগ কেউ যেন দাঁত দিয়ে কামড় বসিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে। পেটের ভেতরে তীক্ষ্ণ নখ বসিয়ে টেনে বার করে এনেছে তার পেটে থাকা 3 মাসের সন্তানের ভ্রূণকে। খানিকটা তাদের মুখে শুনে এবং বাকিটা কেস ফাইল পড়িয়ে যা বুঝতে পেরেছিলাম যে সেই মৃতদেহের পাশেও আজকের মতোই 6 আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল। জঙ্গলের প্রাচীন নিয়ম অনুযায়ী বাঘে খাওয়া মৃতদেহ টেনে বাইরে আনতে নেই, তাই তাকে ওখানেই মাটির বুকে কবর দেওয়া হয়েছিল। এখন অবশ্য এমনটার হয় না। তারপর থেকেই একজন গর্ভবতী মহিলাকে
এই জঙ্গলে দেখা যায়। গর্ভবতী বলছি একটাই কারণে, কারণ প্রত্যক্ষদর্শীদের মতে সেই মহিলার পেটটা কোনো গর্ভবতী মহিলার মতোই ফোলা। তাকে কে মেরেছিল সেটা আমরা আজও জানি না। আজ আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এরপরে ভাগ্যে কি আছে জানা নেই। ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক। এক অদৃশ্য আততায়ী এইভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে, অথচ তার এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমরা এসেছিলাম এখানকার প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্যাপচার করতে, কারণ এটি আমাদের রিসার্চের অংশবিশেষ। এখন যা দেখছি শুধু স্পিরিট নয়, বরং এর সাথে কোনো দানবিক শক্তিও জড়িয়ে রয়েছে। তবে সেটা কি সেটা? ডক্টর দেবাংশু মল্লিকের কথা শেষ হতে না হতেই জঙ্গলের গাছগুলো ভয়ঙ্করভাবে দুলতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ঝোড়ো বাতাস এসে তাদের শরীরে ঝাপটা দিল। চোখে মুখে উড়ে এসে লাগছে শুকনো পাতা এবং ধূলিকণা। কোনো মতে হাত দিয়ে চোখ দুটো আড়াল করে সন্দীপ বলে উঠল, ঝড় আসছে মিস্টার মল্লিক, তাড়াতাড়ি পা চালান, এখন অনেকটা দূর যেতে হবে। আমরা এই মুহূর্তে জঙ্গলের অনেকটা ভেতরে রয়েছি, যেখান দিয়ে বন বাংলায় পৌঁছাতে গেলে আরও মাইল খানেক হাঁটতে হবে আমাদের। হ্যাঁ সন্দীপবাবু, আমারও তাই মত। তবে আমার ছাত্রছাত্রীদের তো জঙ্গলের অন্যদিকে থাকার কথা। আমি আসার আগে বলে গিয়েছিলাম যে এইবার একসাথে নয়, বরং আলাদা আলাদাভাবে তদন্ত করতে হবে। আমি সেই কারণে জঙ্গলের পশ্চিম দিকটা বেছে নিয়েছি, আর ওরা সম্ভবত পূর্ব দিকে রয়েছে। এদিকে ঝড় আসছে, জঙ্গলের ভেতরে একবার পথ হারালে ফেরা কিন্তু মুশকিল হয়ে পড়বে। তার মধ্যে এই জঙ্গলটা হন্টেড। আমি থাকতে আপনার কিংবা আমার কেউ ক্ষতি করতে পারবে না। যতদূর জানি আপনি যার কথা বলছেন সে মানুষকে একা পেলে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু সংঘবদ্ধভাবে থাকলে হয়তো সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যতদূর আপনার ছাত্রছাত্রীদের প্রসঙ্গ, আশা করি তারাও এই মুহূর্তে দলবদ্ধভাবেই রয়েছে। তাই নিশ্চিন্ত থাকুন, আমাদের কারোর কোনো ক্ষতি হবে না। ঝড়ের দাপট থেকে নিজেদের বাঁচাতে বাঁচাতে একটা বড় গাছের নিচে আশ্রয় নিল তারা। সন্ধ্যের কালো আকাশে কেউ যেন এক রাশ কালি লেপে দিয়েছে। ঝড়ের তাণ্ডবের সাথে গাছের ডালগুলো দুলতে দুলতে মাটিতে নুইয়ে পড়ছে। আর ঠিক তখনই তাদের কানে ভেসে এলো এক কান ফাটানো গর্জন, যেন শত সহস্র হিংস্র বাঘ একসাথে গর্জন করে উঠেছে। হাতে ধরে রাখা শিকারি রাইফেলটার ট্রিগার টেনে ধরে সন্দীপ মাইতি বলে উঠলেন, আপনি ভয় পাবেন না ডক্টর মল্লিক, আমি আপনার সাথে রয়েছি। হাতে ধরে রাখা ওয়াকিং স্টিকটা দুই ভাঁজ করে এক অদ্ভুত ভঙ্গিমায় এবার তার দিকে তাকালেন ডক্টর দেবাংশু মল্লিক। বাতাসে নাক টেনে বললেন, বাঘ, এটা বাঘের গায়ের গন্ধ। কিন্তু আপনি যে বলেছিলেন এই জঙ্গলে বাঘ নেই। আমি এখনো সেটাই বলবো, এই জঙ্গলে কোনো বাঘ নেই, থাকতেই পারে না। কারণ কথাটা শেষ করার আগেই আবারও এক কান ফাটানো গর্জন এবং তার সাথে আকাশ থেকে নেমে এলো তীব্র বিদ্যুতের শিখা। মুহূর্তের মধ্যে সেটা একটা গাছের ওপর পড়তেই তাতে দাউ দাউ করে আগুন ধরে গেল। আর পরক্ষণেই তারা দেখতে পেলেন প্রায় 7 ফুট উচ্চতার এক অবয়ব জঙ্গলের মধ্যে থেকে তাদের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। তার শরীরটা স্পষ্ট দেখা না গেলেও জলজলে সবুজ চোখ দুটো মাটি থেকে ঠিক 7 ফুট উচ্চতায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে সেই দানবাকৃতি অবয়ব জঙ্গলের মাটি কাঁপিয়ে এদিকেই এগিয়ে আসছে। জ্বলতে থাকা গাছটার আগুনে জঙ্গলের যতটা অংশ দৃশ্যমান হলো তাতে দেখা গেল এক অদ্ভুত দর্শন দানবিক আকৃতির নারী অবয়ব, যার শরীরের অর্ধেকটা এক গর্ভবতী নারীর এবং কোমর থেকে শরীরের বাকি অংশ এক বিশালাকায় বাঘের। তার বিরাট ফুলে ওঠা পেট, শরীর থেকে থলথলে চামড়াগুলো যেন ঝুলছে। তার হাতের তীক্ষ্ণ বাঁকা নখ মাটি ছুঁয়েছে, মাথার চুল হাওয়ায় উড়ছে, বিরাট ল্যাজটা একবার মাটিতে আছড়ে ফেলল সে। উপস্থিত দুজনে সবিস্ময়ে দেখল তার কোমর থেকে শরীর সেই অংশটি বাঘের। সেখানে 4টে পায়ের 6টা করে আঙুল রয়েছে এবং সেগুলো লোমে ঢাকা। হাত দুটো শূন্যে তুলে আরও একবার তীক্ষ্ণ কণ্ঠে গর্জন করে উঠল সে। ধপ ধপ করতে করতে ধীরে ধীরে তার বিরাট পেটে হাত বোলাতে বোলাতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তার শরীরের অর্ধেক অংশ কালো, ঠিক যেন ওই রাতের আকাশের মতোই, এবং কোমর থেকে শরীরের বাকি অংশ
এক ডোরাকাটা বাঘের। সন্দীপ মাইতি হাতের রাইফেলটা বাগিয়ে শূন্যে দুবার ফায়ার করল। বনের নিস্তব্ধতা খান খান করে গাছের ওপর থেকে যেন ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল রাতচড়া পাখির দল। এতক্ষণ এই দৃশ্য স্থাণুবৎ দাঁড়িয়ে থেকে বিস্ময় অভিভূত হয়ে বিস্ফারিত চোখে দেখে চলেছিল দেবাংশু মল্লিক। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো একটা নাম, তেঘু মিয়াভি, ডোহিলের জঙ্গলে। কিন্তু কিভাবে? এটা কিভাবে সম্ভব? এ তো তেঘু মিয়াভির আর পন্টিয়ানাকের সংমিশ্রণ। এ তো প্রায় অসম্ভব। দুটি প্রজাতির দানবিক সত্তা একই সাথে ডোহিলের জঙ্গলে, কিভাবে সম্ভব এটা? আবারও শূন্য একটা ফায়ার করার শব্দ হতেই সম্বিত ফিরল তার। তিনি হাতে একটা টান অনুভব করলেন। সম্বিত ফিরতেই দেখলেন ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি তার একটা হাত শক্ত করে চেপে ধরে রয়েছেন। তার গোটা শরীর উত্তেজনায় থরথর করে কাঁপছে। তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, কী সব বিড়বিড় করে বলে চলেছেন আপনি? প্রাণ বাঁচাতে চাইলে পালান। আমার শিকারী বন্দুকের গুলি মনে হয় না একে ভয় দেখাতে বা এর কোনো ক্ষতি করতে পারবে বলে। তারা দৌড়ে পালাতে যেতেই আবারও জঙ্গল কাঁপিয়ে হুঙ্কার দিয়ে উঠল সেই বিকট দর্শন নারী। চারটে পা পেছনে রেখে সে এবার খানিকটা ঝুঁকে তার বিরাট নখযুক্ত হাত দুটো মাটির ওপর রাখল। তার ফুলে ওঠা বিরাট পেট মাটি স্পর্শ করেছে। আবারও একটা হুঙ্কার ছেড়ে সে ঝাঁপ দিতে উদ্যত হতেই দেবাংশু মল্লিক থরথর করে কাঁপতে থাকা ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতির হাত থেকে এক প্রকার বন্দুকটা ছিনিয়ে নিয়ে বন্দুকের গরম নলটা সেই অদ্ভুত দর্শন দানবীর দিকে তাক করলেন। মুহূর্তের মধ্যে সেই নারী চারটে পা পেছনে রেখে সামনের দুটো হাত বাতাসে প্রসারিত করে ঝাঁপ মারল তাদের দিকে। আর ঠিক সেই সময় ডক্টর মল্লিকের হাতের বন্দুক গর্জে উঠল। সময় যেন থমকে গেছে। দুজোড়া চোখের সামনে বাতাস কেটে শিকারী বন্দুকের হান্টিং বুলেট আছড়ে পড়ল সেই বিকট দর্শন নারীটির ফুলে ওঠা পেট লক্ষ্য করে। আবারও এক কান ফাটানো গর্জনের সাথে তার বিরাট শরীরটা আছড়ে পড়ল। সকলে সবিস্ময়ে দেখল তার সেই ফুলে ওঠা পেটের থলি ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে কালো কালো কয়েকটা হাত। তাদের শরীর দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু সেই হাতগুলো যেন পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। তারা দেখতে পেল এক এক করে এক একটা নারী পুরুষের পূর্ণাঙ্গ অবয়ব হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে পেটের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তাদের চোখের মণি সাদা, হিংস্র সাপদের মতো গর্জন করতে করতে তারা এগিয়ে আসতে লাগলো ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং ক্রিপ্টোজোলজিস্ট ডক্টরেট ডিগ্রিধারী দেবাংশু বাবুর দিকে। তারা এগিয়ে আসতেই দুজনের সভয় পিছিয়ে এলো। ধীরে ধীরে সেই অদ্ভুত দর্শন দানবীয় নারীর পেটের ক্ষতস্থান নিজে নিজে বুঝে এলো। সে আবারও মাটির উপর উঠে দাঁড়ালো। সন্দীপ মাইতি ফিসফিসিয়ে বলে উঠলেন, এইবার কি করবেন? আর তো বাঁচার রাস্তা নেই। বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি। এবার এই মুহূর্তে আমাদের পালাতে হবে। আমি সব আপনাকে খুলে বলবো, কিন্তু তার আগে জঙ্গলের আরেক প্রান্তে থাকা আমার ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে হবে আমায়। এদের সাথে শক্তি দিয়ে এঁটে ওঠা যাবে না, বুদ্ধির প্রয়োগ করতে হবে। আমাদের দুটি দিকে দৌড়াতে হবে। এই কি বলছেন মল্লিকবাবু? তাতে লাভ লোকসানের হিসেব পরে কষবো যদি বেঁচে থাকি। আপনি জঙ্গলের ওদিকটা ধরে যত দূর পারবেন ছুটে যান, আর আমি এদিকটা ধরে ছুটে যাব। এরা এতে বিভ্রান্তির শিকার হবে। ততক্ষণে তারা আরও খানিকটা তাদের কাছে এগিয়ে এসেছে। সেই অদ্ভুত দর্শন দানবিক আকৃতির নারীটি বিরাট দুই পা ফেলে মুখ দিয়ে শত সহস্র বাঘের হুঙ্কার ছাড়তে ছাড়তে এগিয়ে আসছে এবং তার আগে কয়েকটা কালো কালো অবয়ব মাটিতে হুমড়ি খেয়ে বুকে ভর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে। ডক্টর মল্লিক আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আবারও একটা চোখ ধাঁধানো বাজ এসে আছড়ে পড়ল সেই এঁকে বেঁকে আসতে থাকা হিংস্র ক্ষুধার্ত পিশাচগুলোর মাঝে। চোখের নিমেষে তাদের সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। কিন্তু অদ্ভুত কাণ্ড, তাদের শরীরে যন্ত্রণার চিহ্ন মাত্র নেই। জ্বলতে থাকা শরীরগুলো মাটি থেকে খাড়া হয়ে অদ্ভুত স্বরে একবার যেন ডেকে উঠল। মনে হলো ঠিক যেন কোনো সন্তান আঘাত পেয়ে তার মাকে ডাকছে। জঙ্গলে যাদের বাসস্থান, যারা জন্মবোধি সবুজ অরণ্যে ঘেরা বনভূমির মাটির সাথে পরিচিত, তারা জানে এই ডাকের অর্থ কী।
কোনো হরিণ শাবক যখন বাঘের মুখে পড়ে তখন তার গলার কাছটা কামড়ে ধরে কোনো হিংস্র জানোয়ার জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায়, তখন সেও অন্তত একবার হলেও তার মাকে করুণ স্বরে ডেকে ওঠে। অদ্ভুত সেই স্বরে জড়িয়ে আছে যন্ত্রণা এবং একই সাথে ক্ষুধার তাড়নায় জর্জরিত একপাল ক্ষুধার্থ বাঘের ছানা যেন তারা সকলে। সেই বিকট দর্শন নারী ধীরে ধীরে এগিয়ে এলো এবং তাদের জ্বলতে থাকা শরীরগুলোর ওপর পরম মমতায় একবার হাত বুলিয়ে দিল। এরপর বিরাট থলথলে শরীরটা ধপ করে মাটিতে নামিয়ে এনে তার বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে লাল লকলকে জিভটা বের করে পরম যত্নে তাদের জ্বলতে থাকা শরীরগুলো চাটতে লাগলো। অদ্ভুত এই দৃশ্য দেখে ডক্টর মল্লিক এবং সন্দীপবাবু যেন বিস্ময়ে হতবাক হয়ে গেল। মল্লিকবাবু ফিসফিসিয়ে ফরেস্ট রেঞ্জারের কানের কাছে মুখ এনে বললেন, আর দুই দিকে পালাতে হবে না, একই দিকে চলুন, তবে নিঃশব্দে, যেন পায়ের কোনো আওয়াজ না হয়। তার আগে জুতোগুলো খুলে নিতে হবে। ধীরে ধীরে পা টিপে টিপে তারা এগিয়ে চলল জঙ্গলের সরু পথ ধরে। আকাশের বুকে ফুটে উঠছে বিদ্যুতের ঝলক, থেকে থেকে কানে ভেসে আসছে সেই অতিকায় পর্বত প্রমাণ বিকট দর্শন নারীর হুঙ্কার। জঙ্গলের গাছের আড়ালে গা মিশিয়ে দুজন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো আরও ভেতরের দিকে। আর ঠিক সেই সময় আবারও জঙ্গলের মাটি ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। বিরাট দুটো পা ফেলে সেই কুৎসিত দর্শন দানবীয় সত্তার গর্ভবতী নারী জঙ্গলের গাছপালা মাটিতে পিষে ফেলে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। পালান, আর কোনো নিস্তার নেই। ওরা টের পেয়ে গিয়েছে যে শিকার ফসকাচ্ছে। মিস্টার মাইতে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা শিকারের গন্ধ চেনে। পালান। তারা দুজনে প্রাণপণে ছুটে চলল সামনের দিকে। পেছনে থলথলে শরীরটা থেকে ঝুলে পড়া চামড়া নিয়ে দুহাত সামনের দিকে বাড়িয়ে, যার কোমর থেকে শরীর অবধি অর্ধেক অংশ একটি বাঘের এবং বাকিটা এক কুৎসিত দর্শন গর্ভবতী নারীর। সে তার ফুলে থাকা পেটটাকে দোলাতে দোলাতে ঝড়ের গতিতে এগিয়ে আসছে তাদের দিকে। সামনে কতগুলো অর্ধনগ্ন পুরুষ এবং নারী শরীর, যাদের শরীর থেকে খসে খসে পড়ছে মাংসের স্তূপ। তাদের চোখে মুখে ফুটে উঠছে আদিম জিঘাংসা। তারাও সমান তালে পাল্লা দিয়ে ছুটে আসছে তাদের লক্ষ্য করে। ডক্টর দেবাংশু মল্লিক পেছনে ফিরে তাদের উদ্দেশ্য করে আরও একবার গুলি চালালো এবং আবারও সামনের দিকে ফিরে ছুটতে লাগলো। খানিক দূরে যাওয়ার পরেই একটা হ্যাঁচকা টান অনুভব করলেন দেবাংশুবাবু। এতক্ষণ ধরে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলেছিল, তাই খেয়াল করেনি যে ইতিমধ্যে তারা এসে পৌঁছেছে ডাউহিলের জঙ্গলের আরও খানিকটা ভেতরে। চারদিকে বেশ কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। উঁচু খেলান, আধভাঙা ছাদের একতলা বাড়ি, এছাড়াও বেশ কিছু ছোট বড় পাথরের বাড়ি মজুত রয়েছে সেখানে। দেখে মনে হচ্ছে জঙ্গলের এই অংশে কোনো এক সময় মানুষের বসবাস ছিল। খানিক আগে ডাক্তার মল্লিক হাতে যে টান অনুভব করেছিলেন সেটা এমনই একটা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছিল। হাতের ওপর নানান ধরনের উল্কি আঁকা রয়েছে। একটা ভগ্নপ্রায় বাড়ির ভেতর থেকে সেই টান অনুভব করেছিলেন। ডক্টর মল্লিকের চলার গতি থেমে যেতেই তার যে একটা হাত সন্দীপ মাইতির সব হাতটা শক্ত করে ধরে রেখেছিল, সেও রুদ্ধ গতিপথের হঠাৎ থমকে যাওয়াতে বেশ অবাক হয়ে নিজের চলার গতি মন্থর করল। ধীরে ধীরে তারা প্রবেশ করল সেই বাড়িটার ভেতরে। বাড়িটার দেওয়াল জুড়ে আঁকা রয়েছে খড়িমাটি দিয়ে নানান চিত্রকলা। ঘরের একদিকে অন্ধকারে গা মিশিয়ে পরপর দাঁড়িয়ে রয়েছে চারটে ছায়া শরীর। ডাক্তার মল্লিক কিছু বলতে যাবেন, এমন সময় খানিক আগে যে বলশালী পুরুষের হাতের টান তিনি অনুভব করেছিলেন, ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় তাকে চুপ থাকার নির্দেশ দিলেন। ঘরের আধভাঙা কাঠের দরজাটা হাওয়ার দাপটে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে খুলছে আর বন্ধ হচ্ছে। পুরুষটি এবার এদিক সেদিক তাকিয়ে নিয়ে দুহাতে শক্ত করে দরজার পাল্লা দুটো বন্ধ করে কোনো মতে ভাঙা খিলটা লাগিয়ে দিয়ে দরজার বিপরীতে মুখ করে ধুলো মাখা মেঝেতে ধপ করে বসে পড়ল। অন্ধকারের আড়াল থেকে আরও তিনটে অবয়ব ধীরে ধীরে সামনে এসে আত্মপ্রকাশ করল। এবার তাদের দেখে মল্লিকবাবুর মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। বাইরে তখনও সেই আওয়াজ হয়ে চলেছে। ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি মাটিতে খানিকটা ঝুঁকে আধভাঙা জানালায় চোখ রেখে দেখতে পেলেন ধীরে ধীরে তারা বাতাসে নাক টানতে টানতে এগিয়ে চলেছে সামনের দিকে। খানিক পরেই তারা চোখের আড়াল হতেই তিনিও ক্লান্ত শরীরটা মেঝেতে ছেড়ে দিলেন। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, দুই চোখ বিস্ফারিত, শ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছে। তিনি অস্ফুট স্বরে
ওই অবস্থাতেই বলে উঠলেন, এটা আমি কি দেখলাম প্রফেসর? দীর্ঘ ক্যারিয়ার জীবনে এমন অদ্ভুত দর্শন জন্তু এর আগে দেখিনি। আমিও না, তবে খানিক আন্দাজ করতে পারছি। যাক, আপাতত খানিকক্ষণের জন্য হলেও আমরা নিশ্চিন্ত। পরে অবশ্য কি হবে জানি না। তবে সবার আগে আমাদের জীবন রক্ষাকর্তাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। খানিক আগে যে আমার হাত ধরে ঘরের ভেতরে টেনেছিল, ওই এখন দরজার পিঠ দিয়ে বসে রয়েছে। ওর নাম সমর। আর ওদিকে যে মেয়েটিকে দেখছেন সাদা ফ্রক পরা, ও সাগরিকা। আর তার পাশে আরও একটি ছেলে যে একটু গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে, ও হলো নিহারিকা। কনফিউজ হবেন না, ও কিন্তু ছেলেই। ও নারীর বেশে থাকে, কারণ ছোট থেকেই সে পুরুষের শরীরের মধ্যে নারীকে অনুভব করে। তার ঠিক পাশে আরও একজন মেয়েকে দেখতে পাচ্ছেন, দেখুন, ও হলো চন্দ্রানী। সমর, সাগরিকা, নিহারিকা, চন্দ্রানী এরা সকলেই আমার ছাত্রছাত্রী। ইনস্টিটিউট অফ প্যারানর্মাল অ্যান্ড ক্রিপ্টোজিওলজি রিসার্চ অর্গানাইজেশনের আমি এদের প্রফেসর, ডক্টর দেবাংশু মল্লিক, যার সাথে আপনার অনেক আগেই পরিচয় ঘটেছে। আপনি তো সকালবেলা এই বলেই বেরিয়ে গেলেন যে আপনি জঙ্গলের আরেকটা দিকে যাচ্ছেন, আপনি জায়গাটা একা এক্সপ্লোর করতে চান। এদিকে আমরা আপনি বেরিয়ে যাবার পরে জঙ্গলের এই দিকটা বেছে নিয়েছিলাম। এই ডাউহিলের জঙ্গলে যে এমন কিছু দেখতে পাবো সেটা স্বপ্নেও ভাবিনি। জঙ্গলের এই দিকটায় সম্ভবত বহু শতাব্দী আগে কোনো এক প্রাচীন জনবসতির বাস ছিল, যা কালের নিয়মে ইতিহাসের অতল গহীনে তলিয়ে গেছে। এই ডাউহিলের জঙ্গল ঘিরে বহু জনশ্রুতি প্রচলিত আছে প্রফেসর। অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এই জঙ্গলে ক্যাম্পেইন করার জন্য আসে, কিন্তু তাঁবুগুলো পড়ে থাকলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। আমরা আমাদের মোশন ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্র দিয়ে এখানকার নেগেটিভ ভাইব ক্যাপচার করছিলাম, আর ঠিক সেই মুহূর্তে মাটির তলা থেকে এক অদ্ভুত কম্পন অনুভব করি। আমাদের মোশন ডিটেক্টর কোনো রকম ইনভিজিবল অবজেক্ট এর সামনে দিয়ে যদি পাস করে, তাহলেই বিপ বিপ শব্দ করে জানান দেয়, এবং রেডিও অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি কোনো নেগেটিভ ভাইবকে ডিটেক্ট করে। সেটা কোনো প্যারানর্মাল ইনসিডেন্ট হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। আমরা ভেবেছিলাম হয়তো আর্থকুয়েক, কিন্তু অচিরেই সেই ধারণা মিথ্যে প্রমাণিত হলো। সমরের কথা শেষ হতে না হতেই সেই ছেলেটা, যার নাম নিহারিকা, সে খানিকটা মেয়েলি ছন্দে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বিষয়টা খুবই অ্যাবসার্ড। আমি এত জায়গায় প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য এক্সপ্লোর করতে গিয়েছি, কিন্তু এমন জিনিস কখনো দেখিনি। হ্যাঁ, আমারও একই মত, বলে উঠল সাগরিকা। সাগরিকাকে সমর্থন করে এবার নিহারিকা বলল, কিন্তু এখন উপায় কি? আমাদের যে এখান থেকে সেফলি জঙ্গল পেরিয়ে বনবাংলোয় পৌঁছতে হবে, কিন্তু এদিকে এমন ঝড় জলের রাত, তার মধ্যে এমন এক বিভীষিকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সারা জঙ্গলের মাটি যখন দুলে উঠেছিল, তার সাথেই শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন আমরা এই বাড়িতে আশ্রয় নিই। সত্যি বলতে কি, আপনাকে নিয়েও বেশ চিন্তায় পড়েছিলাম যে আপনি ঠিক আছেন কিনা, কিন্তু খানিক পরেই বুঝতে পারলাম যে আমরা যেটা ভাবছি এটা ঠিক সেটা নয়, বরং আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে অন্য কিছু, এক অজানা স্পিসিস যা আমরা আগে দেখিনি বা শুনিনি। এতক্ষণে মাটি থেকে উঠে দাঁড়িয়েছেন ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি। তিনি ডাক্তার মল্লিকের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি যখন প্রথমবার ওই বিভীষিকা দেখা পেলেন, সে সময় আপনার মুখ দিয়ে দুটো অদ্ভুত শব্দ বেরিয়ে এসেছিল। একটি ছিল তেঘুমিয়াভি এবং অন্যটি সম্ভবত পন্টিয়ান না কি জানো, পন্টিয়ানাক। সবার মাঝে এতক্ষণ ধরে যে চুপচাপ বসে সকলের কথা বেশ মন দিয়ে শুনছিলেন, সেই ঘরের এক কোণে নিহারিকার পেছনে দাঁড়িয়ে থাকা চন্দ্রানীর মুখ থেকে বেরিয়ে এলো নামটা। হ্যাঁ রেঞ্জার সাহেব, পন্টিয়ানাক। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার যে সকল নানান অপদেবতা, অপদেবী কিংবা ভূত প্রেতের উল্লেখ রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র এই পন্টিয়ানাক, অর্থাৎ গর্ভবতী মহিলার আত্মা। একে কেন্দ্র করে নানান ধরনের হরর ফিল্ম তৈরি হয়েছে। বলা হয় ভূতেদের মধ্যে এই পন্টিয়ানাক প্রজাতির পেতনি সবচেয়ে শক্তিশালী হয়, কারণ যে মাতৃত্বের স্বাদ নেওয়ার আগেই গর্ভস্থ শিশুর সাথে পরলোক পাড়ি দিয়েছে,
তার আক্রোশ স্বভাবতই বেশি হবে। এই ধরনের এক মহিলার বিদেহী রূপকে শুনেছিলাম এখানকার অনেকেই দেখেছে, তবে তার রূপ যে এতটা পৈশাচিক সেটা আগে বুঝতে পারিনি। একদম ঠিক বলেছো তুমি চন্দ্রানী। আর তারা ভয়ঙ্কর, এটা যেমন ঠিক, তার সাথে এটাও সত্যি যে তাদের এমন দানবীয় রূপের কথা কোথাও উল্লেখ নেই। তারা হন্ট করে, মানুষকে মৃত্যুর দুনিয়ায় টেনে নিয়ে যায়, যেগুলো সাধারণ কোনো শক্তিশালী স্পিরিটও করে থাকে। এখানে পন্টিয়ানাকের সত্তার সঙ্গে যুক্ত হয়েছে তেঘু মিয়াভির দানবীয় রূপ। এইবার আসি তেঘু মিয়াভির প্রসঙ্গে। দেখো, তোমরা সকলেই জানো যে আমি এর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া বহু পৌরাণিক প্রাণী ও মাইথোলজিক্যাল ক্রিয়েচারদের অস্তিত্ব প্রমাণ করতে ছুটে গিয়েছি নানান দুর্ভেদ্য স্থানে, যেখানে হয়তো দীর্ঘদিন ধরে মানুষের পা পড়েনি। একবার নাগাল্যান্ডের এক গভীর জঙ্গলে গিয়ে সর্বপ্রথম এই তাঘু মিয়াভির কথা জানতে পারি। নাগাল্যান্ডের আঙ্গামি উপজাতির মধ্যে এই নামটা ত্রাসের কারণ বটে। তাঘু মিয়াভিকে ঠিক কোনো সাধারণ বাঘ বলা মোটেই চলে না, বরং বাঘের ভেতরে থাকে কোনো মানুষের আত্মা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওয়্যারউলফ বা লাইকানের ব্যাপারে সকলেই কম বেশি জানো, যাদের নেকড়ে মানব বলা চলে। তবে তাঘু মিয়াভি এক বাঘের শরীরে থাকা মানুষের আত্মা, যেখানে সেই মানুষ যার আত্মা প্রতিস্থাপন করা হয়েছে বাঘের দেহে, সেই ব্যক্তিটি আপাত দৃষ্টিতে স্বাভাবিক বলেই মনে হলেও তার ভেতরে কোনো আত্মা থাকে না। অনেকটা আত্মাহীন এক ব্যক্তি। তার আচার আচরণে সেই নিয়ন্ত্রক যে তার আত্মাকে বাঘের শরীরে স্থানান্তরিত করেছে। আবার এটাও হতে পারে যে ভিকটিম নিজেই এই কাজটা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এমন ঘটনার বহু উল্লেখ রয়েছে, বিশেষ করে আফ্রিকার এক বিশেষ জনজাতি যারা বাঘকে দেবতা হিসেবে পুজো করে, এবং যে পূজারী হয় সে নানান জাদুবিদ্যা ও ডাকিনী মন্ত্র জেনে থাকে। শোনা যায় রাত নামলেই সে জাদুকর তার আত্মাকে নির্দিষ্ট কোনো বাঘের শরীরে স্থানান্তরিত করে, শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। তারপর ভোর হলে আবারও সে নিজের শরীরে ফিরে আসে। প্রাচীন ভারতের সাধু কিংবা বৌদ্ধ লামারা শরীরের 7টি চক্রকে জাগ্রত করে, কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে স্থূল শরীরের ভেতর থেকে শরীরের আত্মা কিংবা সূক্ষ্ম বায়বীয় শরীরের বাইরে বেরিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যের বাইরেও যেতে পারতেন, কিন্তু সেটা ছিল দেহান্তরের আধ্যাত্মিক রূপ। কিন্তু যারা নেকড়ে বিদ্যা, ডাকিনী তন্ত্র এইসব নিয়ে কাজ কারবার করে, তারা এই একইভাবে নিজের আত্মাকে বাইরে বের করে কোনো নেকড়ে বা বাঘের শরীরে প্রতিস্থাপন করে কোনো অশুভ কাজ করে। আমাদের এই কাহিনীতেও এমন একটা তৃতীয় ব্যক্তি রয়েছে যে এই সমস্ত কাজের জন্য দায়ী। আরও একটা বিষয় বলে রাখি, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। ঋষিমুনি কিংবা প্রাচীন ভারতের যোগী পুরুষেরা যেই সকল ক্রিয়ার দ্বারা দেহান্তর প্রক্রিয়া ঘটাতো, সূক্ষ্ম শরীরের বাইরে বেরিয়ে আসার পর তার স্থূল শরীরটা কিন্তু সেখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়ে যেত। কিন্তু এখানে ভিকটিমের শরীর থেকে বাঘের শরীরে আত্মা স্থানান্তরিত হচ্ছে, অথচ ভিকটিম কিন্তু সকলের সামনেই স্বাভাবিক আচরণ করছে। এখানে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় যে ভিকটিম যদি নিজে এই ক্রিয়া করে থাকে তাহলে তাকে ভিকটিম বলা যাবে না, বরং ইতিহাসের বিবর্ণ পাতা থেকে উঠে আসা এমন এক খলনায়ক হবে যাকে ধরা মুশকিল। কথাগুলো শেষ করে ডক্টর এবার সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন ফরেস্ট রেঞ্জারের দিকে। আচ্ছা মিস্টার মাইতি, আপনি এসব ঘটনা ঘটার আগে যখন ওই শেয়ালের রাত খাওয়া মৃতদেহটা উদ্ধার করেছিলেন, তখন আমায় এই জঙ্গল ঘিরে এক দম্পতির গল্প শুনিয়েছিলেন আপনি। দয়া করে সেটা যদি সকলের সামনে আরও একবার তুলে ধরেন তাহলে উপকৃত হতাম। কিন্তু ওর সাথে কি এই ঘটনার কোনো যোগ রয়েছে মিস্টার মল্লিক? থাকতেও পারে। আপনি বলুন সন্দীপবাবু। ঘটনাটি আমি শুনেছিলাম এখানে আসার পর আমারই এক ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে। উনি তখন ছিলেন আমার সহকারী ফরেস্ট অফিসার।
তবে এই ঘটনা আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার আগে যে ছিল তার সাথে। আজ থেকে প্রায় বছর 10 কি 12 আগে জগৎ বাগচি বলে এক ব্যক্তি ফরেস্ট রেঞ্জারের অফিসে এসে জানায় যে তার গর্ভবতী স্ত্রী সুমিত্রা বাগচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে হয়তো তর্ক উঠেছিল এবং এর পরেই সে বাইরে বেরিয়ে যায়। তারপর সে আর ফিরে আসেনি। সন্ধ্যার পরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এবং থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সহ কয়েকজন কনস্টেবল মিলে আমরা যেখানে আজ শিয়ালের আধ খাওয়া মৃতদেহ দেখেছিলাম, সম্ভবত ওখানেই সুমিত্রা বাগচির ছিন্ন ভিন্ন মৃত শরীর পড়ে থাকতে দেখেছিল তারা। আজকের মতোই তার পাশে ছিল 4 জোড়া 6টা করে আঙুলের ছাপ। অবশ্য তারপর থেকেই অনেকেরই অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার খবর এসেছে। আজ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এর পরের ঘটনা তো সকলেরই জানা। হ্যাঁ জানা মিস্টার মাইতি, কিন্তু দুটো বিষয় আমি ঠিক বুঝতে পারছি না। এক, জঙ্গলের ভেতরে থাকার সময় আপনি বললেন যে জগৎ বাগচির স্ত্রী সুমিত্রা বাগচি এই জঙ্গলে ঢুকেছিলেন এখানকার প্রাকৃতিক শোভা উপভোগ করতে, কিন্তু এখন বলছেন তাদের মধ্যে সম্ভবত কোনোভাবে ঝামেলা লেগেছিল, যা সচরাচর কোনো বিবাহিত কিংবা অবিবাহিত দম্পতির মধ্যে হামেশাই হয়ে থাকে। দুইবার দুই ধরনের কাহিনী না, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না মিস্টার মাইতি। আরও একটা প্রশ্ন, আপনি তো ঘটনাটা শুনেছিলেন, নিজের চোখে কি দেখেননি কিছু? তাহলে ওই স্পেসিফিক জায়গাতেই যে ওই ঘটনাটা ঘটেছিল সেটা হলপ করে বলছেন কি করে? সাধারণত জঙ্গলের বিপজ্জনক জায়গাগুলোই সাইনবোর্ড টাঙানো থাকে বা নিদেনপক্ষে কোনো বিপদের সংকেতমূলক বার্তা কোনো নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে বলা থাকে, কিন্তু এখানে তো সেসব কিছুই দেখলাম না। তাহলে আপনি কিভাবে অতটা জোর দিয়ে বলতে পারছেন কথাগুলো? এবার যেন খানিক বিধ্বস্ত লাগলো ফরেস্ট রেঞ্জারকে। খানিক আমতা আমতা করে তিনি বললেন, এমন এমন কিছু বলেছিলাম নাকি? কি জানি, হয়তো হতেও পারে। আসলে অনেক দিন আগের কথা তো, তাই ঠিকভাবে গুছিয়ে বলে উঠতে পারিনি হয়তো। তাছাড়া জঙ্গলে যার কর্মস্থল, সারাদিন ডিউটি থাকে, তার মধ্যে অমন আধ খাওয়া শেয়ালের মৃতদেহ দেখে বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম আর কি। তাই কি বলতে কি বলে ফেলেছি। আচ্ছা ছাড়ুন না ওসব মশাই, মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? সে অবশ্য ঠিক। আচ্ছা, এই ঘটনার পর জগৎ বাগচির কি হয়েছিল? তিনি কি ফিরে গিয়েছিলেন? প্রশ্ন করেন ডক্টর মল্লিক। সে তো জানি না মিস্টার মল্লিক, তবে কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে এবার ডক্টর দেবাংশু মল্লিক বলে উঠলেন, আমি এতক্ষণ কিছু বলিনি, তবে এইবার বলতে বাধ্য হচ্ছি। আপনি একবার আমায় ডক্টর মল্লিক, একবার মিস্টার মল্লিক, আর একবার মল্লিক বাবু বলে সম্বোধন করে চলেছেন, যা শুনতে বড্ড খারাপ লাগছে। আমি আগেও বলেছি, আমি কিন্তু কোনো ডিগ্রিধারী ডাক্তার নই, তবে পিএইচডি করার কারণে ডক্টরের ডিগ্রি পেয়েছি, তাই আমার নামের আগে ডক্টর বসেছে। আপনি যে কোনো একটা নাম ঠিক করুন, যেই নামে ডাকলে আপনার সুবিধা হয়। আমার মতে ইউ বেটার কল মি প্রফেসর, কারণ সেটাই আমার পেশা। ঠিক আছে, তাই হবে মিস্টার, ও না সরি, প্রফেসর মল্লিক বলে উঠলেন সন্দীপ মাইতি। বেটার। নাও সে ওয়ান মোর থিং মিস্টার মাইতি, এরপর জগৎ বাগচির কি হয়েছিল? তিনি কি তার স্ত্রীকে ওই স্থানে মাটিতে কবর দিয়ে ফিরে গিয়েছিলেন? সেই ব্যাপারে আমার সত্যি কিছু জানা নেই প্রফেসর মল্লিক। আপনাদের কেস ফাইল কি বলছে? বলতে পারবো না, কারণ পুরনো কেস ফাইল আমি সেভাবে উল্টে দেখিনি। কিন্তু জঙ্গলের মাঝে যে আপনি বলেছিলেন যে আপনি কেস ফাইল পড়েছিলেন, এমনকি আপনি এও জানান সেই মৃত অন্তঃসত্ত্বা মেয়েটির পরনে ছিল ছাপা শাড়ি এবং কানে ঝুমকো দুল, যেন আপনি সেই সময় সবটা নিজের চোখে দেখেছেন। সত্যি কি মিস্টার মাইতি? কে আপনি? এতক্ষণ আমি আপনাকে কিছু বলিনি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম।
আমি যখন জঙ্গলে পৌঁছাই আপনাকে ওই মৃত শেয়ালের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এবং তার সাথে ওই পায়ের ছাপ। আপনার আইডেন্টিটি কার্ডটা সাথে আছে নিশ্চয়ই, ওটা একটু দেখান দেখি। মেঝে থেকে প্রায় তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে পড়লেন ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি। প্রবল রাগে যেন তার সারা শরীর থরথর করে কাঁপছে। তিনি চিৎকার করে দেবাংশুর দিকে তাকিয়ে বেশ ঝাঁঝের সাথে কথা বলে উঠলেন। প্রফেসর মল্লিক, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আমায় অযথা সন্দেহ করছেন। হ্যাঁ, মানছি হয়তো সেই সময় ঘটনা আকস্মিকতায় আমি এতটাই দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিলাম যে শোনা গল্পটাকে অতিরঞ্জিত করে বলে ফেলেছি। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমায় অযথা সন্দেহ করবেন। ভুলে যাবেন না, আমি আপনাকে প্রাণে বাঁচিয়ে এতদূর নিয়ে এসেছি। ঘরে পিন পতন নিস্তব্ধতা। বাইরে তখনও মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মধ্যেই প্রবল বেগে আছড়ে পড়ছে চোখ ধাঁধানো বিদ্যুৎ শিখা। সেই আলোয় খানিক সময়ের জন্য হলেও উজ্জ্বল হলো ঘরের ভেতরটা। দেওয়ালে আঁকা যেসব ছবি সকলের আগেই আবছা আলো আধারিতে চোখে পড়েছিল, সেগুলো আরও স্পষ্টভাবে ফুটে উঠল এবার। সমরসহ উপস্থিত সকলে দেখতে পেল সেখানে একটা বিরাট বাঘের ছবি, যার সামনে নতজানু হয়ে বসে রয়েছে একজন সাধক গোছের কেউ। বাঘের সামনে শোয়ানো রয়েছে এক নারী। সেই নারীর পেটটি সৎস্ফীত। পরবর্তী ছবিতে সেই সাধকের ধ্যানমগ্ন অবস্থায় এক ছবি আঁকা হয়েছে, যার শরীর থেকে বেরিয়ে আসছে তারই সূক্ষ্ম বায়বীয় শরীর, এবং পরবর্তী ছবিতে সেই শরীর ধীরে ধীরে প্রবেশ করেছে বাঘের শরীরে। এইভাবে পরপর কয়েকটা ছবির পর দেওয়ালের শেষ প্রান্তে আঁকা হয়েছে আরও একটা ছবি, যেখানে সেই সাধক উঠে দাঁড়িয়েছেন এবং সেই বাঘ ওই গর্ভবতী নারীর পেট চিরে রক্ত পান করছে। তারপরের ছবিটি, অর্থাৎ এই ঘরের দেখা শেষ ছবি, অস্বচ্ছ হলেও তার সাথে আজকের দেখা ওই বিকট দর্শন নারীর সাদৃশ্য রয়েছে। এক দানবাকৃতি নারীকে, যার শরীরের অর্ধেক অংশ এক গর্ভবতী নারীর এবং কোমর থেকে বাকি অংশটি একটি অতিকায় বাঘের, যার প্রতিটা পায়ে 4টের পরিবর্তে 6টা করে আঙুল বর্তমান। সেই দানবাকৃতি নারীর থলথলে বিরাট শরীর থেকে ঝুলে পড়ছে চামড়া। ঈষৎ ফুলে ওঠা পেট চিরে বেরিয়ে আসছে বেশ কয়েকটা কালো কালো হাত। ছবিগুলো অনেকটা আদিম যুগে যখন মানুষ গুহাচিত্র অঙ্কন করত, ঠিক তেমনটাই বলা যায়। তবে সেই আঁকার পদ্ধতি প্রাচীন সময়ের চেয়ে অনেকটাই আধুনিক। নীরবতা ভাঙল সমর। নিজেদের মধ্যে লড়াই করলেই সমস্যার সমাধান হবে না, আমাদের ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে, নইলে কেউ প্রাণে বাঁচব না। মাইন্ডেড। ফরেস্ট রেঞ্জার, আপনাকে সন্দেহের তালিকায় রাখার যথেষ্ট কারণ স্যারের রয়েছে, সেটা কি আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন? আপনার বক্তব্যের কোনো ঠিক নেই, পরিচয়পত্র দেখাতে পারছেন না, এদিকে 2 বার 2 রকম কথা। না, আমি হলেও হয়তো আপনাকে সন্দেহের তালিকাতেই রাখতাম, তবে আপনি কে সেটা জানতে পারবো ফরেস্ট রেঞ্জারের অফিসে গিয়ে। কিন্তু ততক্ষণ আপনি আমাদের নজরবন্দি হয়ে থাকবেন। কেউ হয়তো এত কিছুর মধ্যে লক্ষ্য করেনি যে মাটিতে পড়ে থাকা হান্টিং রাইফেলের দিকে কখন সকলের অজান্তে একটু একটু করে হাজির হয়েছিলেন ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি। সকলে যখন দেওয়ালের আঁকা সেই সব ছবি দেখতে ব্যস্ত ছিল, তখনই তিনি একটু একটু করে সকলের অলক্ষ্যে ডক্টর দেবাংশু মল্লিকের পায়ের কাছে পড়ে থাকা রাইফেলের কাছে চলে গিয়েছিলেন। তখনই সকলকে অবাক করে দিয়ে একটা পা দিয়ে রাইফেলের ঠিক নিচে রেখে পাটাকে উঁচু করে ধরতেই তার হাতে উঠে এলো সেটা। মুহূর্তের মধ্যে সকলের দিকে তাকিয়ে গর্জন করে উঠলেন, অনেক নাটক হয়েছে, অনেক সহ্য করেছি। আর যদি কেউ একটাও কথা বলে কিংবা আমায় বাঁধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি এই হান্টিং রাইফেল দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেব। পরক্ষণেই নিচে বসে থাকা সমর তার পা টেনে ধরতেই তিনি রাইফেল শুদ্ধ হুমড়ি খেয়ে মাটিতে পড়লেন। পরক্ষণেই চিতা বাঘের গতিতে তড়াক করে লাফিয়ে উঠে সেই হান্টিং রাইফেলের বাঁট দিয়ে সজোরে আঘাত করলেন সমরের মাথা লক্ষ্য করে। সমরের মাথা ফেটে গলগল করে বেরিয়ে এলো খানিকটা রক্ত। সকলের অলক্ষ্যে নিহারিকা কখন যেন সন্দীপের পেছনে এসে দাঁড়িয়েছিল। সে 2 হাতে তার কোমর চেপে ধরতেই সন্দীপ কনুয়ের এক গুঁতোতে তাকে ছিটকে ফেলে দিল। বাকি রইলেন ডক্টর মল্লিক, সাগরিকা এবং চন্দ্রানী। এতক্ষণ তারা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এসেছে, কিন্তু এবার মুখ খুললেন ডক্টর মল্লিক। কঠিন গলায় বলে উঠলেন, গাইস, নাও এনাফ, স্টপ দ্যাট ননসেন্স। মিস্টার মাইতি, ওহ সরি, মিস্টার বাগচি ওরফে জগৎ বাগচি, আপনি ধরা পড়ে গেছেন। আর
কত লুকোচুরি খেলবেন, কত মানুষের প্রাণ নেবেন আপনি? আপনার স্ত্রীকে তেঘু মিয়াবির হাতে তুলে দিয়ে, যদিও সেই সময় বাঘের শরীরে ছিল আপনার আত্মা, আপনি নিজে আপনার স্ত্রীকে হত্যা করেছেন, হ্যাঁ জগৎ বাগচি, এবং তাকে পরিণত করেছেন এক পন্টিয়ানাকে। এই মুহূর্তে তেঘু মিয়াভির শরীরে থাকা আপনার আত্মা এবং তার সাথে যুক্ত হয়েছে এক গর্ভবতী মায়ের আক্রোশ। ফলে তেঘু মিয়াভি এবং পন্টিয়ানাক এর একত্রিত রূপ আজ এই টো হিলের এই প্রাচীন অরণ্যের ত্রাসের কারণ। এখানে যারাই আসে সম্ভবত আপনি তাদের ভুল পথে চালিত করেন। যদিও এই মুহূর্তে আপনার শুধু শরীরটাই রয়ে গিয়েছে, আত্মা তো তেঘু মিয়াভি, হ্যাঁ ওর শরীরে, তাই না? আপনি একের পর এক মানুষের বলি নিয়েছেন আপনার এবং আপনার গর্ভবতী স্ত্রীর এমন এক দানবাকৃতি রূপকে আরও শক্তিশালী করতে। আপনি তার সন্তানকে হত্যা করেছেন, কিন্তু যারাই ওর পেটে গিয়েছে তারা পরিণত হয়েছে তার সন্তানে। তার পেটের মধ্যে থাকা সকল পিশাচ, যে কত কয়েক বছর ধরে সকল নিখোঁজ হওয়া লোকেরা, তা কি সত্যি নয় মিস্টার সন্দীপন মাইতি ওরফে জগৎ বাগচি, লেট সুস্মিতা বাগচির ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড? আপনি যা যা বললেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রফেসর মল্লিক? আপনি কি প্রমাণ করতে পারবেন যে আমি সন্দীপ মাইতি নই, বরং আপনার কথা অনুযায়ী জগৎ বাগচি? আপনি কি প্রমাণ করতে পারবেন প্রফেসর যে আমি বাঘের শরীরে আমারই আত্মা প্রতিস্থাপন করে তাকে দিয়ে আমারই গর্ভবতী স্ত্রীকে হত্যা করিয়েছি? যেখানে আমি আজও বিয়েই করিনি, তাহলে স্ত্রীর ভূমিকা আসার কোনো প্রশ্নই আসছে না প্রফেসর। হ্যাঁ মানছি এই মুহূর্তে আমার কাছে আইডেন্টিটি কার্ডটা নেই, তার মানে তো এটা দাঁড়ায় না যে আমি সন্দীপ মাইতি নই। যতদূর আমার ওখানে ওই মৃত শেয়ালের পাশে দাঁড়িয়ে থাকার প্রসঙ্গ, তাহলে বলি শুনুন। বিগত বেশ কিছু বছর ধরে মানুষ এখানে এসে উধাও হয়ে যাচ্ছে, এমনকি তাদের ডেড বডিও পাওয়া যাচ্ছে না। আমি এই বিষয়ে তদন্ত করতে এই সময় গভীর জঙ্গলে হাজির হয়েছিলাম, যেখানে আমার ঠিক পরে আপনিও উপস্থিত হয়েছিলেন প্রফেসর মল্লিক, যাকে আমি খানিক আগে শ্রদ্ধায় গদগদ হয়ে ডক্টর বলে সম্বোধন করছিলাম। যতদূর জগৎ মাইতি এবং সুস্মিতা মাইতির কেস, সত্যি বলতে অনেক দিন আগের ঘটনা, তাই খাপছাড়াভাবে মনে ছিল। প্রথমে মনে হয়েছিল কেস ফাইল দেখেছিলাম, আবার পরবর্তী সময়ে মনে হয়েছিল হয়তো দেখা হয়ে ওঠেনি। আমার বক্তব্যের অসামঞ্জস্যতা মোটেই আমার পরিচয়কে মিথ্যা প্রমাণ করে না। যদি এখান থেকে সকলকে নিয়ে ফরেস্ট অফিসের হেডকোয়ার্টারে ফিরতে পারি, তাহলে আমার নিজেকে প্রমাণ করতে বেশি সময় লাগবে না। আর কি যেন বলছিলেন? আমি ছেলে মেয়েদের বিভ্রান্ত করে এখানে নিয়ে এসে ওই পিশাচিনীর হাতে তুলে দিই? আরে মশাই, আমি নিজে সকলকে বাধা দিই, বারণ করি যাতে রাতে এই জঙ্গলে কেউ না থাকে। কিন্তু আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে প্রফেসর মল্লিক, কারণ ওই সময় আপনি জঙ্গলের গভীরে একা কি করছিলেন? আপনার বক্তব্য অনুযায়ী আপনি সকলকে জঙ্গলের অপর প্রান্তে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ইনভেস্টিগেট করার জন্য যেতে বলেছিলেন। সেখানে আপনি নিজেই বলেছিলেন এমনটা আপনি আগে কখনো করেননি, তাহলে এইবারে কেন? আমি বলেছিলাম এই কথা, কিন্তু কখন? তাছাড়া আমি নিজে জায়গাটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম একা, আর তাই আমরা দুটো দলে ভাগ হয়ে যাই যাতে কাজের সুবিধা হয়। তাছাড়া আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে আমার ঘাড়ে দোষ চাপাতে পারেন না। আপনি নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি, কিন্তু আমায় এরা সকলেই চেনে। অনেক দিন ধরে আমার কাজের সাথে এরা পরিচিত। তাদের এই বাকবিতণ্ডার মাঝে হঠাৎ আবারও জঙ্গলের মাটি সহ গোটা বাড়িটা ভয়ঙ্করভাবে দুলে উঠল। যেন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কখন যেন সমরের মাথা থেকে চুইয়ে পড়া রক্ত গড়াতে গড়াতে বাড়িটার বাইরে এসে পড়েছে। তাদের কানে ভেসে আসছে হিংস্র বাঘের গর্জন এবং তারই সাথে শত শত পিশাচদের আর্তনাদ।
রক্ত, ওরা 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 রক্তের গন্ধ পেয়েছে, ওরা রক্তের গন্ধ পেয়েছে, ওরা 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 আমার গায়ে রক্তের গন্ধ পেয়েছে। এবার আর মুক্তি নেই, লোকানোর কোনো জায়গা নেই। সাগরিকা এগিয়ে এসে তার সালোয়ারের ওড়না শক্ত করে মাথার ক্ষত স্থানটাতে বেঁধে দিল, যাতে অন্তত সাময়িক সময়ের জন্য হলেও রক্তক্ষরণ বন্ধ করা যায়। হাতে ধরে রাখা রাইফেলের মুখটা দরজার দিকে করে এবার গর্জে উঠল সন্দীপ মাইতি। শোনো, আমি কারোর কোনো ক্ষতি করিনি এবং এখনও করতে চাই, তাই অযথা সন্দেহ করা বন্ধ করো তোমরা। আর হ্যাঁ, আপনি প্রফেসর মল্লিক, আমার নজর আপনার উপরে রইল। নাও গেট মুভিং, ফাস্ট ফাস্ট গাইস, আদারওয়াইজ উই উইল গেট কিলড। আমি সত্যিই জানি না জগৎ বাগচির কী হয়েছিল। আমি এও জানি না সুস্মিতা বাগচির শরীরটা ওই জঙ্গলের মাটিতে কবর দেওয়ার পর সে ফিরে গিয়েছিল কিনা। তবে এর উত্তর দিতে পারবে একমাত্র সেই সময়ের বন বাংলোর রেজিস্টার খাতা। সেখানে নিশ্চয়ই চেক আউট করার সময়কালে তার সাইন রয়েছে। যদিও চেক আউট করার পরেও সে ডোহিলের জঙ্গলে রয়ে গিয়েছিল কিনা আমার জানা নেই। এই ঘরের দেওয়াল জুড়ে যেসব ছবি রয়েছে, প্রতিটি ছবি ইঙ্গিত বহন করছে যে এমন কোনো রিচুয়ালের কথা যেখানে তেঘুমিয়াভি এবং পন্টিয়ানাক এর মিলিত রূপকে একত্রিত করে প্রকৃতির এক বিধ্বংসী খেলায় লিপ্ত হয়েছে কেউ। সে হতে পারে আমাদের অজানা কোনো ব্যক্তি, অথবা আমাদের মধ্যেই কেউ। আমি সন্দীপ মাইতি কিনা সেটা এখান থেকে বেরিয়ে ফরেস্ট অফিসে পৌঁছাতে পারলেই জানতে পারবে সবাই। তবে আমার কিন্তু এই প্রফেসর মল্লিককে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতির কথা শেষ হতে না হতেই এক তীব্র আঘাতে গোটা বাড়িটা কেঁপে উঠল। বাড়ির দেওয়াল থেকে খসে পড়ল বিরাট একটা পাথরের চাঙড়, যার ঠিক নিচে চন্দ্রানী এতক্ষণ দাঁড়িয়েছিল। মুহূর্তের মধ্যে সন্দীপবাবু রাইফেলটা ছুঁড়ে ফেলে তাকে জড়িয়ে ধরল এবং গড়াতে গড়াতে খানিকটা বাঁ দিকে সরে গেল। পাথরের চাঙড়টা মাটিতে সশব্দে ভেঙে পড়তেই এক লাফে প্রফেসর মল্লিক মাটিতে পড়ে থাকা রাইফেলটা হাতে তুলে নিলেন, সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার বিচার পরে হবে, আগে এখান থেকে বেঁচে পালাতে হবে। সকলে মিলে ভাঙা দরজাটা দিয়ে বাইরে বেরোতে যাবে, আবারও ঘরটা কেঁপে উঠল। তারই সাথে ভেসে এলো তীব্র বাঘের হুঙ্কার। সকলে সভয়ে দুপা পিছিয়ে আসতেই দেখা গেল সেই দানবাকৃতি বিকট দর্শন নারীকে। তার বিরাট শরীরটার অর্ধেক এক গর্ভবতী নারীর, চোখের মণির রং উজ্জ্বল সবুজ, বিরাট থলথলে শরীরটা থেকে ঝুলে পড়েছে চামড়া যা মাটি স্পর্শ করেছে। ফুলে ওঠা পেটটায় একবার পরম মমতায় হাত বুলিয়ে নিল সে। তার বিশাল গোলাকৃতি মুখটাকে হাঁ করতেই দেখা গেল সেখানে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ ধারালো দাঁত। শরীরটাকে খানিক নিচু করে মাটিতে লেগে থাকা লাল তরলটা একবার জিভ দিয়ে আসলে সে চেটে নিল সে। সেই দানবাকৃতি নারী শরীরের কোমর থেকে বাকি অংশ এক অতিকায় বাঘের, যার চারটে পায়ে দেখা যাচ্ছে 6টা করে আঙুল। এরপর সে উপস্থিত সকলের দিকে সবুজ চোখ মেলে একবার দেখে নিয়ে বিরাট একটা গর্জন করে উঠল। তার হাঁ হয়ে থাকা মুখ দিয়ে বেরিয়ে এলো একদলা থুথু, যা সকলের শরীরের অর্ধেক অংশ এক প্রকার ভিজিয়ে দিল। তার বিশাল শরীরটা প্রায় এই বাড়িটার 3 গুণ। ফলে ছোট্ট দরজাটা দিয়ে সহজে সে ভেতরে ঢুকতে পারল না। দরজার ভাঙা পাল্লাটা 2 হাতে শক্ত করে ধরে এক ঝটকায় উপড়ে ফেলে দিল সে। বাইরে আবারও এক কান ফাটানো বাজের শব্দ হলো এবং তারই সাথে দেখা গেল আলোর তীব্র ঝলকানি। মুহূর্তের মধ্যে সামনের খোলা অংশটায় সেই চোখ ধানানো আলো আছড়ে পড়তেই দাউ দাউ করে আগুন লেগে গেল। প্রচণ্ড এক দানবিক শক্তিতে তার হাতটা গলিয়ে দিল দরজার ভাঙা অংশটা দিয়ে এবং এক হাতে তুলে নিল নীহারিকাকে। প্রফেসর মল্লিকের হাতে ধরে থাকা হান্টিং রাইফেলটা নিমেষের মধ্যে গর্জে উঠল আরও একবার। বাতাস কেটে গরম হাওয়ার মতো গুলিয়ে এসে বিঁধল ঠিক সেই পিশাচিনীর হাতে। এরপর আবারও শোনা গেল সেই গর্জন, যেন শত শত বাঘ একই সাথে তীব্র হুঙ্কারে ফেটে পড়ছে। প্রবল রাগে সে হাতের মুঠোয় চেপে ধরে রাখা নীহারিকার দেহটাকে আছড়ে ফেলল মাটিতে। চোখের নিমেষে বিরাট 4টে পা দিয়ে থেঁতলে দিল তার শরীরটা।
নিহারিকা মুখ দিয়ে শেষ মরণ চিৎকারটুকু করার সুযোগটুকু আর পেল না। এরপর তার বিশাল ল্যাজটাকে শূন্যে ঘুরিয়ে সে আছড়ে ফেলল বাড়িটার গায়ে এবং সুপ্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করা সেই বাড়িটা এক নিমেষে ধসে পড়ল মাটিতে। ঘরে উপস্থিত রয়েছে আর মোটে 5 জন। উপস্থিত সকলে সবিস্ময়ে দেখল নিহারিকার থেঁতলে যাওয়া শরীরটার ওপর ঝাঁপিয়ে পড়েছে হিংস্র পিশাচের দল। বেশ কিছু অর্ধনগ্ন নারী পুরুষ জান্তব ক্ষিপ্রতায় তার গোটা দেহকে ছিঁড়ে কুড়ে খাচ্ছে যেন। বেশিক্ষণ এই দৃশ্য তাদের সহ্য করতে হলো না। তার আগেই সমর এক অদ্ভুত কাণ্ড করে বসল। সকলকে চমকে দিয়ে ঘরের মেঝে থেকে ভেঙে পড়া একটা ভারী চাঙড় তুলে নিল তার পেশিবহুল 2 হাতে এবং চোখের নিমেষে সেটা ছুঁড়ে মারল সেই নারীর ফুলে ওঠা পেট লক্ষ্য করে। পাথরের ভারী চাঙড় এসে লাগতেই সেই নারী বিকট একটা চিৎকার করে 2 পা পেছনে সরে গেল। প্রফেসর মল্লিক প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে উঠলেন, সমর, এটাই সুযোগ, পালাও। দরজার সামনের জায়গা যেখানে এতক্ষণ উপস্থিত ছিল সেই বিরাট দানবাকৃতি নারী, সেটা ফাঁকা হতেই 5 জনের গোটা দল বাইরে বেরিয়ে ছুটতে লাগলো জঙ্গলের গভীরে। পেছনে আবারও শোনা যাচ্ছে সেই তীব্র হুঙ্কার। সেই অতিকায় দানবী তার চলার গতি বাড়াচ্ছে, বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে আসছে তাদের দিকে। তার ঠিক পেছনে 4 হাত পায়ে ভর দিয়ে ছুটে আসছে তারাও, যারা কোনো না কোনো সময় এই জঙ্গলে রাত কাটাতে এসে এই দানবীর শিকার হয়েছে। তার বিরাট পেটটা দুলতে দুলতে ভারী চেহারার সাথে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। সাগরিকা হঠাৎ খানিক পিছিয়ে পড়ায় সমর তার চলার গতি খানিক মন্থর করল। সাগরের বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। অনেকক্ষণ দৌড়নোর ফলে তার পায়ের পেশিতে টান ধরেছে। সে সমরকে বলে উঠল, আমি আর পারছি না সমর, আমি আর দৌড়াতে পারছি না। ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে তাহলে তোকে আটকানোর সাধ্য কারণ নেই। তোমরা এগিয়ে যাও আর আর আমায় আমার হালে ছেড়ে দাও। যা হবে হয়তো সেটাই ভবিষ্যৎ ছিল, সেটাই ভবিতব্য। না না সাগরিকা, তোমায় এমনভাবে মাঝপথে কাপুরুষের মতো ফেলে রেখে আমি যেতে পারবো না। তার চেয়ে আমি তোমায় কাঁধে তুলে নিয়ে ছুটে যাব, বাঁচাবো সকলকে এবং নিজেও বাঁচবো। এ হয় না সমর, হয় না। তুমি নিজেই আহত, তোমার মাথা থেকে এখনো রক্ত ঝরছে, কিভাবে বাঁচাবে? আমার শরীর নিয়ে তুমি বেশি দূর ছুটে যেতে পারবে না। তার চেয়ে বরং আমায় ওই গাছতলায় রেখে দিয়ে ওদের অনুসরণ করো, সকলকে তুমি রক্ষা করো। একবার বন বাংলোয় পৌঁছতে পারলে সকলে বেঁচে যাবে। বন বাংলোয় পৌঁছে যেতে পারলে যে সকলে বেঁচে যাবে, এই কথা তুমি হলফ করে কিভাবে বলতে পারো? এই বিভীষিকা যে ওখানেও থাবা গাড়বে না, তার কি কোনো নিশ্চয়তা রয়েছে? দেখলে না পাথরের শক্তপোক্ত বাড়িটাও সে কিভাবে ধুলোয় মিশিয়ে দিল। জানি না সমর, ওখানে গেলে কি হবে না হবে। শুধু এটুকু জানি যে এতদিন ধরে যা যা হয়েছে সবটাই জঙ্গলের ভেতরে। জঙ্গলের বাইরে বা ওই বাংলোয় কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। আমরা সকলেই তো বেশ অনেকদিন ধরেই এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে যুক্ত রয়েছি। আমার মতে ওই পিশাচিনী এবং তার সাথে থাকা এই জঙ্গলের সকল প্রেতের দল তাদের নির্দিষ্ট সীমার মধ্যে আছে একটা। তারা সকলে বন্দী, এর নির্দিষ্ট সীমার মধ্যেই তারা বন্দী। এখান থেকে তাদের বাইরে বেরোনোর কোনো উপায় নেই। ততক্ষণে বাকি 3 জন মানে প্রফেসর মল্লিক, ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি এবং চন্দ্রানী বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে। এখন উপায় উপায় একটাই সাগরিকা, আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এক কাজ করা যায়, আমরা বরং এই যে সরু আঁকা বাঁকা রাস্তাটা চলে গেছে এটা ধরে এগিয়ে চলি। যদি কোনো গন্তব্যের সন্ধান পাই, নিজের পক্ষে একটা সেফ হাউস, অন্তত একটা ওয়াচ টাওয়ার। জঙ্গলের মাঝে বন দপ্তরের লোকেরা জঙ্গলের চারিদিকে নজর রাখতে এরকম ওয়াচ টাওয়ার তৈরি করে। আর দেরি নয়, এক্ষুনি চলো।
তারা সামনের দিকে এগোতেই যাবে, ঠিক এমন সময় মাটিতে বড় বড় পা ফেলতে ফেলতে হাজির হলো সেই দানবাকৃতি নারী। তার চুলগুলো হাওয়ায় উঠছে যেন। বিরাট স্থূলকায় শরীরটা থেকে ঝরে পড়ছে পাতলা চামড়ার স্তূপ। ঈষৎ ফুলে ওঠা পেটটা কেমন যেন আরও একটু ফোলা ঠেকছে না, সেটা তার চলার তালে তালে দুলছে যেন। তার ঠিক পেছনে ধাওয়া করে ছুটে আসছে শত শত প্রেতের দল। মুখটা আকাশের দিকে উঁচু করে আবারও এক বাঘের মতো তীব্র হুঙ্কার দিয়ে উঠল সে। এদিক সেদিক হিংস্র সাপদের মতো তাকাতে লাগল। সমর এক ঝটকায় সাগরিকাকে বুকে জড়িয়ে ধরে গাছের আড়ালে চলে গেল এবং পরক্ষণেই মাথার রক্তমাখা ফেটটিটা খুলে হাতে নিয়ে নিল। এরপর মাটিতে ঝুঁকে সেখান থেকে একতাল কাদামাটি নিয়ে খানিকটা নিজের সারা শরীর সহ গোটা মুখে লাগিয়ে নিল সে, এবং সাগরিকাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আবারও একতাল কাদামাটির প্রলেপ নিয়ে বুলিয়ে দিল তার সারা শরীরে। ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ থাকার নির্দেশ দিয়ে সাগরিকার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, জঙ্গলের জীবজন্তুদের তিনটে জিনিস ভীষণ সক্রিয়। এক, কান, অর্থাৎ শিকারের হাঁটা চলা, বুকের স্পন্দন। 2, নাক, শিকারের গায়ের গন্ধ। এবং 3, চোখ, যা অন্ধকারেও জলজল করে। জানি তুমি কি ভাবছো, এই তেগু মিয়াভি এবং পল্টিয়ানকের মিশ্রণের এমন এক ডেডলি ক্রিয়েচারকে কোনো সাধারণ বন্য জন্তুর সাথে তুলনা কিভাবে করলাম, তাই তো? কারণ একটাই, ওর শরীরের অর্ধেক অংশ কিন্তু একটি অধিকায় বাঘের, যদিও এই বাঘ অন্য ধরনের। কারণ সাধারণ বাঘের যেখানে 4টে আঙ্গুল রয়েছে, এর সেখানে 6টা আঙ্গুল। তবুও এর আচার আচরণে বন্য জন্তুর ছাপ স্পষ্ট। প্রফেসরের কথা অনুযায়ী যেই হোক, সেটা সন্দীপও যদি হয়, সে যদি মূল মিডিয়াম হয়ে থাকে এবং যদি তার আত্মা তেগু মিয়াভির শরীরে থেকে থাকে, তাহলে তার নিজের শরীর এই মুহূর্তে আত্মার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত নয়, এবং তার নিজের আত্মা যা তেগু মিয়াভির শরীরে রয়েছে, সে তারই স্ত্রী ওই সুস্মিতা বাগচির গর্ভবতী মহিলার আত্মাকে পন্টিয়ানাকে পরিবর্তিত করে তাকে এবং নিজের আত্মবিহীন শরীরটাকেও পরিচালিত করছে। আমি জানি না এই ক্রিয়াবিধি এই সুদূর কাশিয়াংয়ের জঙ্গলের কোনো এক বিলুপ্ত জনজাতি অনুষ্ঠিত করত, এবং এই একই ক্রিয়াবিধি সম্পন্ন করছে জগৎ বাগচি। প্রফেসরের মতে সন্দীপ মাইতি সেই ব্যক্তি, এবং সন্দীপ মাইতির মতে প্রফেসর দেবাংশু মল্লিক সেই মিডিয়াম। জানি না এদের মধ্যে কে সঠিক আর কে ভুল। জানি না এরা ছাড়াও আর কোনো তৃতীয় ব্যক্তি এখানে রয়েছে কিনা। তবে এটুকু জানি, একদম চুপ। বাকিটা পরে বলছি। আপাতত শ্বাস বন্ধ করে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। নড়বে না সাগরিকা, নড়বে না একদম। মাটিতে বিরাট বিরাট 4টে পা ফেলতে ফেলতে বাতাসে নাক টানতে টানতে এগিয়ে এলো সেই নারী মূর্তি। মূর্তিবৎ দাঁড়িয়ে থাকা একতাল কাদামাটির প্রলেপে ঢাকা দুজনের দিকে ঝুঁকে তাদের শরীর শুঁকে নিল সে। তাদের নাকে এসে লাগছে তার শরীরের পচা দুর্গন্ধ, যাতে মিশে রয়েছে বাঘের গায়ের গন্ধ। তারা একইভাবে চোখ বন্ধ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে একই জায়গায়। খানিকক্ষণ পর নিশ্চিন্ত হয়ে সে ঘুরে দাঁড়ালো, এবং যেই পথ ধরে প্রফেসর, ফরেস্ট রেঞ্জার এবং চন্দ্রানী এগিয়ে এসেছে, সেই পথ ধরে সে এগিয়ে গেল। সে চলে যেতেই চোখ মেলে তাকালো তারা। বৃষ্টি খানিকটা ধরে এসেছে, তবে বাতাসের বেগ এখনও বেশ খানিকটা তীব্র। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে সমর বলে উঠল, আপাতত নিশ্চিন্ত, এখন এই পথ ধরে সামনের দিকে যাওয়া যাক, চলো। পথে যেতে যেতে সাগরিকা প্রশ্ন করল সমরকে, আচ্ছা সমর, তখন কি যেন একটা বলতে বলতে থেমে গিয়েছিলে? বলছি, তাহলে শোনো। মূল যে মিডিয়াম যার আত্মা তেগু মিয়াভির শরীরে রয়েছে, সে একই সাথে নিজের গর্ভবতী স্ত্রীর দানবিক আকৃতিক প্রেত শরীর এবং একই সাথে তার নিজের স্থূল শরীরকে কন্ট্রোল করছে। যদি সেই মিডিয়ামকে কোনোভাবে সরানো যায়, তাহলে এই বিকৃত নারীকেও হত্যা করা সম্ভব। কিন্তু সে কে, সেটা আমরা বুঝবো কি করে? আমি যতদূর জানি, তেগু মিয়াভির শরীরে যার আত্মা রয়েছে, সে তার পূজারী, এবং সেই তাকে আমন্ত্রণ জানিয়েছে আর নিজের সোলকে স্যাক্রিফাইস করেছে। এই ক্ষেত্রে যে মূল মিডিয়াম
অর্থাৎ আত্মাবিহীন শরীর, সে কিন্তু স্বাভাবিক মানুষের মতোই আচরণ করবে। আচ্ছা, সন্দীপ মাইতির কথা যদি পাশে রাখি, তাহলে পড়ে রইলেন প্রফেসর। কারণ আমাদের মধ্যে কেউ আজ পর্যন্ত এখানে আসেনি এবং আমাদের প্রত্যেকের বয়স 20 থেকে 22-এর মধ্যে। আচ্ছা সমর, তোমার মনে আছে একবার কনফারেন্সে প্রফেসর বলেছিলেন কোনো একটা জায়গায় ঘোস্ট হান্টিংয়ের সময় প্যারানর্মাল অ্যাক্টিভিটি ক্যাপচার করতে গিয়ে তার স্ত্রী পজেসড হন এবং সেই মুহূর্তে তিনি প্রেগন্যান্ট ছিলেন। তিনি এক্সোসিজম জানতেন না সেভাবে, তাই চেষ্টা করেও তিনি তাকে বাঁচাতে পারেননি। ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, আমিও তা শুনেছিলাম, কিন্তু কতখানি সত্যি তা আমি জানি না। কারণ সত্যতা প্রমাণ করতে সেই মুহূর্তে আমাদের মধ্যে কেউ ওখানে উপস্থিত ছিল না। এখন সময় কথা বলবে সমর। সময়টা সত্যিই আমাদের সামনে তুলে ধরবে। সময়টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খানিকটা পথ এগোতেই হঠাৎ তাদের মুখে এসে লাগলো এক তীব্র জোরালো আলো। তারা চোখ তুলে দেখল খানিকটা দূরে একটা ওয়াচ টাওয়ার, যেখানে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন একজন বন বিভাগের কর্মী। হোল্ড! আর এক পাও এগোনোর চেষ্টা করলে গুলি চলবে। মাথার উপর 2 হাত তুলে তারা দাঁড়িয়ে পড়ল সাথে সাথে। ধীরে ধীরে ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সেই অফিসার। তাদের দিকে বন্দুক তাক করে ধরে জিজ্ঞেস করল, কারা তোমরা? এত রাতে জঙ্গলের ভেতর কি করছো? অফিসার, আমরা অভিযাত্রী, বড় বিপদে পড়েছি। ইতিমধ্যে সেই অদ্ভুত দর্শন জীব আমাদের একজন বন্ধুকে মেরে ফেলেছে। আপনাদের একজন অফিসারও আমাদের সাথে ছিলেন এতক্ষণ। মেরে ফেলেছে? কে? কাকে মেরে ফেলেছে? আর তুমি কোন অফিসারের কথা বলছো? অফিসার, আমার নাম সমর, আর এই মেয়েটি আমার বন্ধু সাগরিকা। আমরা জায়গাটা এক্সপ্লোর করতে এসেছিলাম। এরপর সমর সন্ধ্যের পর থেকে তাদের সাথে যা যা ঘটেছে সমস্ত কথা সবিস্তারে অফিসারকে জানানোর পর তার কপালে দেখা দিল চিন্তার ভাঁজ। তিনি সমরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, সমর, তুমি তাহলে ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতির কথা বলছো? সত্যি বলতে আমিও তো তার অপেক্ষাতেই রয়েছি। উনি আজ সকালে জঙ্গলের ভেতরটা একটু দেখবেন বলে বেরিয়ে গিয়েছিলেন। সন্ধে নামলেও তিনি না ফেরাতে আমি ওয়াচ টাওয়ারে বসে এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিলাম। জঙ্গলে সাধারণত ফোনের নেটওয়ার্ক তো কাজ করে না, তিনি ওয়াকি টকিটাও সাথে করে নিয়ে যাননি। তাই তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তিনি তো তাড়াহুড়োতে নিজের আইডি কার্ডটাও ফেলে গিয়েছেন। এদিকে জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝেই ভেসে আসছিল বাঘের গর্জন, কিন্তু এই তল্লাটে তো কোনো বাঘ আছে বলে তো আমার মনে হয় না। এখন তোমাদের কথা শুনে বেশ বুঝতে পারছি তিনি কতটা বিপদের মধ্যে রয়েছেন। তোমাদের আরও 2 সঙ্গী মানে প্রফেসর মল্লিক এবং চন্দ্রানী, তাদেরও তো বাঁচাতে হবে। তার মানে সন্দীপ মাইতি প্রকৃতই একজন ফরেস্ট রেঞ্জার। তাহলে আসল মিডিয়াম কে? বিড়বিড় করে বলে উঠল সাগরিকা। আচ্ছা, ওরা কোন দিকে গিয়েছে একটু বলতে পারবেন? জিজ্ঞেস করল অফিসার। এই তো সামনের পথ দিয়ে সোজা গিয়ে ওই বড় গাছটার পাশ দিয়ে ঠিক বাম দিকে। এতক্ষণ ধরে কথা হচ্ছে অথচ নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমি কুন্তল অধিকারী, স্যারের সহকারী ফরেস্ট অফিসার। চলুন এবার তাহলে এগোনো যাক। জঙ্গলের সরু পথ ধরে খানিক দূর এগোতেই তারা দেখতে পেল বিরাট এক বাঘের 4 পায়ের আঙুলের ছাপ বসে গেছে নরম মাটির ওপরে, এবং তার পেছনে কতগুলো ছোট ছোট মানুষের মতো হাত এবং পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। অফিসার, ওরা এদিকে গিয়েছে, ফলো মি। সমর কথাগুলো বলে এগিয়ে যেতে উদ্যত হতেই কুন্তল তার হাতটা চেপে ধরে বলল, এইভাবে না, একটু দাঁড়াও। পকেট থেকে একটা রিভলভার বের করে তার হাতে তুলে দিল সে। এটা রাখো, কাজে আসতে পারে। যদিও এটা হিংস্র জানোয়ারের শরীর ভেদ করতে পারবে না, কারণ এটা একটা হান্টিং রাইফেল তো নয়, তবুও সাথে রাখো। আর এটা আমারই লাইসেন্স করা রিভলভার। আর হ্যাঁ সাগরিকা, তুমি এটা সাথে রাখো। পায়ে কালো গামবুটের কাছ থেকে ছোট্ট একটা ধারালো ছুরি এগিয়ে দিতে দিতে আবারও কুন্তল বলে উঠল, বয়স আমার অল্প, সবে 28 হলো, কিন্তু জঙ্গলের আমি সব নিয়মই জানি। এখানে খালি হাতে চলাফেরা কিন্তু একদম করতে নেই।
আর এইটা হচ্ছে গাছ লতাপাতা কাটার ছুরি। অনেক সময় জঙ্গলের দুর্ভেদ্য জায়গাগুলোতে এইভাবে ছুরির সাহায্যে পথ তৈরি করতে হয়। হয়তো এটা তোমাদের কাজেও লাগতে পারে। অনেক ধন্যবাদ অফিসার। মিষ্টি করে হেসে জবাব দিল সাগরিকা। তারা এগোতেই যাবে এমন সময় হঠাৎ খানিকটা দূর থেকে ভেসে এলো রাইফেলের শব্দ, এবং তারই সাথে এই প্রথমবার শোনা গেল নারী পুরুষ সম্মিলিত এক অদ্ভুত পৈশাচিক কণ্ঠ। সে বলে চলেছে, বাঘের চামড়ায় এক মায়ের আর্তনাদ, পেটের ছাপিতেই গেল, রইল না বাকি কিছু। অতৃপ্ত দীর্ঘশ্বাস জুড়ে বইছে দেখো হাজারো গল্প কথা। টহিলের জঙ্গল জুড়ে শুধুই যে ছড়িয়ে রয়েছে মানুষের ব্যথা, দুঃখের সাগর উপচে পড়ে। বাকিটা তবে এখন না বলাই থাক। নেই যে আমাদের ফেরার উপায়, তাই তোমাদেরই মা হয়ে রয়ে যায় অন্য এক মৃত্যুর দেশে, অন্য এক জগতে যেখানে জীবিত মানুষের প্রবেশ নিষেধ। পরক্ষণেই শোনা গেল এক মহিলার কণ্ঠ। প্রফেসর, এটা আপনি কি করছেন? ছাড়ুন আমাদের। আপনি যে এত বড় বিশ্বাসঘাতক সেটা আগে বুঝতে পারিনি। একদম কোনো শব্দ করবে না, আমার সাথে এসো। একদম পায়ে কোনো শব্দ না করে ধীরে ধীরে এগিয়ে আসবে। যেভাবে রাতে হিংস্র প্রাণীর দল জঙ্গলে নিঃশব্দে শিকার করতে বেরোয়, সেই রকম চুপি সারে এগিয়ে আসবে। অন্ধকারে গা মিশিয়ে ধীরে ধীরে তিনজন এগিয়ে চলল সেই আওয়াজ লক্ষ্য করে। খানিক দূর এগোতেই তারা দেখতে পেল সেই বিশ্রী কদাকার দানবীয় নারীর পাশে নির্ভয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রফেসর দেবাংশু মল্লিক। তার মুখে খেলা করছে এক রহস্যময় হাসি। সেই অট্ট হাসি খেলে বলে উঠল, রেঞ্জ অফ মোশন। প্যারাসায়েন্সের থিওরি অনুযায়ী অতৃপ্ত প্রেতাত্মা তাদের নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারে না। ঠিক, প্যারাসায়েন্স একদম ঠিক বলে। কিন্তু যেই শরীর স্বেচ্ছায় তার আত্মা তেঘু মিয়াবির হাতে তুলে দিয়েছে, সেই যে এক কথায় অমর। তার ততদিন পর্যন্ত মৃত্যু নেই যতদিন না তার এই নশ্বর দেহটা কেউ নষ্ট করে দিচ্ছে। আমি জগৎ বাগচি, যে 7 বছর আগে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এই জঙ্গলে এনে নিজের আত্মাকে তেঘু মিয়াবির হাতে তুলে দিয়ে তার শরীরের দ্বারা আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। এদিকে আমি তখন ফরেস্ট বাংলোতে, সবাই দেখেছে। কে সন্দেহ করতো আমায়? হ্যাঁ, সমস্ত প্রমাণ যে আমার সপক্ষে। আমি ভিড়ে গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা তেঘু মিয়াবির শরীরকে আশ্রয় করে আমার স্ত্রীকে পন্টিয়ানাকে পরিণত করে। এই জঙ্গলে আসা সকল মানুষকে তার খাবারে পরিণত করি, এবং পরবর্তীকালে তারাই হয়ে ওঠে আমার স্ত্রীর সন্তান। এই বিরাট ফুলে ওঠা পেট, শত শত মানুষের আত্মাবন্দী রয়েছে, যাকে সে সন্তান রূপে প্রতিপালিত করে। সে একটা সন্তান হারিয়ে বহু সন্তানের মা হয়েছে। জঙ্গলটা আজ মানুষের ত্রাসের কারণ, তাই কেউ সচরাচর এখানে আসতে চায় না। আর তাই আমি আমার ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসি। আমি সেই জগৎ বাগচি যে দেবাংশু মল্লিক ছদ্মনামে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিমের সাথে যোগাযোগ করি, এবং পরবর্তীকালে তাদের তত্ত্বাবধানে এই বিশেষ পিএইচডি ডিগ্রি নিয়ে আবারও এক্সকারশনের নামে এদের নিয়ে আসি। আমার স্ত্রী যে অভুক্ত, সামান্য একটা শেয়ালের মাংসে কি আর তার পেট ভরে? ভরে না। তার চাই মানুষের শরীর। আমার স্টোমাবিহীন শরীরের কোনো সীমা নেই। আমি যখন যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারি। তাই আমার আত্মা এখানে বন্দি থাকলেও আমার শরীর যে অবিনশ্বর। আমি প্রফেসর দেবাংশু মল্লিক, এক এবং অদ্বিতীয়, অপরাজেয়। তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের বাঁচাতে চাইছি? না 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 না, ভুল জানো তোমরা ভুল জানো।
আমি তো এতক্ষণ একটা খেলা খেলছিলাম, মজার খেলা, বিশ্বাস অর্জনের খেলা। সকলের সামনে ফরেস্ট অফিসারকে দোষী প্রমাণিত করে নিজেকে সেফ রাখার খেলা। ম্যানিপুলেশন ডার্লিং, মগজ ধোলাই। কিন্তু আপনার খেলা যে এইবার শেষ, প্রফেসর। গাছের আড়াল থেকে ধীরে ধীরে বাইরে এসে আত্মপ্রকাশ করল কুন্তল এবং তারই সাথে সমর আর সাগরিকা। কুন্তল, ভেবেছিলাম তোমায় হয়তো আর দেখতে পাবো না, হয়তো এটাই শেষ। মাটিতে হাঁটু ভাঁজ করে অসহায়ের মতো বসে থাকা সন্দীপ বলে উঠল, আপনি যে অন্যায় করেছেন এইবার তার শাস্তি গ্রহণের পালা, প্রফেসর। শাস্তি দেবে কে? হ্যাঁ, তুমি? আমরা সকলে মিলে, বলে উঠল সাগরিকা। বেশ, দাও 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 দেখি, এই তো আমি, দাও শাস্তি। ততক্ষণে তাদের দিকে মুখ করে দাঁড়িয়েছে সেই বিকট দর্শন নারী। তার ভারী শরীরটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। কোমর থেকে নিচের অংশ, যে অংশটা বাঘের, তার 4টে পায়ের নোক মাটিতে আঁচড় কেটে চলেছে ক্রমাগত। মুখ দিয়ে একটা বিকট হুঙ্কার ছাড়তেই গোটা জঙ্গলটা একবার কেঁপে উঠল যেন। শরীরটা মাটিতে ঝুঁকিয়ে তার হাতের ধারালো নখ নরম মাটিতে গেঁথে দিল সে। তাকে ঘিরে রেখেছে মনুষ্য আকৃতির মৃতের দল। মুহূর্তের মধ্যে কুন্তল তার রাইফেল তাক করে ধরল প্রফেসর ওরফে জগৎ বাগচির দিকে। একই সাথে সমর তার রিভলভার তাক করে ধরল তার দিকে। তাদের এই রূপ দেখে প্রফেসর মল্লিক ওরফে জগৎ বাগচির পায়ের নিচে হাঁটু মুড়ে বসে থাকা ফরেস্ট রেঞ্জার সন্দীপ মাইতি নিঃশব্দে তুলে নিল হান্টিং রাইফেলটা। জগৎ মাইতি আরও কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গাছের আড়াল থেকে একটা ছুরি বাতাসে পাক খেতে খেতে ঘুরতে ঘুরতে তার হাঁটুতে এসে সমূলে গিঁথে বসে গেল। সকলে দেখতে পেল কখন যেন সকলের অলক্ষ্যে সাগরিকা তার হাতের ছুরিটা সঠিক লক্ষ্যে ছুঁড়ে মেরেছে। জগৎ বাগচি একটা আর্তনাদ করে মাটিতে বসে যেতেই এদিকে সেই বিকট দর্শন দানবীয় নারীর 4টে পায়ে সৃষ্টি হলো এক গভীর ক্ষতের। তারই সাথে সেই হিংস্র পিশাচগুলো একইভাবে তাদের পায়ে এক তীব্র যন্ত্রণা অনুভব করল। এরপর 3টে বন্দুক একসাথে গর্জে উঠল। বাতাস কেটে গুলিগুলো এসে জগৎ বাগচির শরীর নিমেষের মধ্যে ঝাঁঝরা করে দিল। তার শরীরের যে যে স্থানে ক্ষতের সৃষ্টি হতে লাগলো, সেই একই স্থানে সেই নারী এবং সকল প্রেতের শরীরেও সৃষ্টি হলো গভীর ক্ষতের। বেশ খানিকক্ষণ এইভাবে বন্দুকের গুলি চালানোর পর ধীরে ধীরে প্রফেসর দেবাংশু মল্লিক ওরফে জগৎ বাগচির দেহটা মাটিতে লুটিয়ে পড়ল এবং অদ্ভুতভাবে উপস্থিত সকল পিশাচ পিশাচিনী মাটিতে পড়ে গেল। সেই বিকট দর্শন নারী মাটিতে পড়ে যেতেই তার বিরাট পেটটা অস্বাভাবিকভাবে ফুলে উঠতে লাগলো, যেন ওখান থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে চাইছে। সমর চিৎকার করে সকলকে সাবধান করে নিরাপদ দূরত্বে যেতে বলে নিজেরাও খানিক দূরে গিয়ে একটা গাছের আড়ালে গা ঢাকা দিল। খানিকক্ষণ পরেই যেন ডাউহিলের জঙ্গলের মাঝে এক বিস্ফোরণ ঘটল। সকলে সবিস্ময়ে দেখল সেই দানবাকৃতি নারীর বিশাল পেটটা ফেটে গিয়ে সেখান থেকে খসে পড়ছে দলা দলা মাংসপিণ্ড এবং তারই সাথে বহু মানুষের পচা গলা লাশ। তবে তারা এবার চিরনিদ্রায় সমাহিত হয়েছে এই জঙ্গলের মাঝে। তারা আজকের পর আর কখনোই জেগে উঠবে না। ধীরে ধীরে তারা গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। পূর্ব দিগন্তে তখন সূর্যের রক্তিম আভা লেগেছে। জঙ্গলের ভেতরে জমাট কালো অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে সেখানে ফুটে উঠছে দিনের আলো। হোয়াটস নেক্সট? প্রশ্ন করল সন্দীপ মাইতি। সমর বলল, এটা তো সবে শুরু মিস্টার মাইতি। আমাদের সমাজের প্রত্যেকটা কোণায় এই জগৎ বাগচির মতো মানুষ সমাজকে কুলুষিত করছে। আজ থেকে আমি সমর, আমার 2 বন্ধু সাগরিকা এবং চন্দ্রানী, আমরা আজ থেকে এই জঞ্জাল সাফ করে নতুন এক পৃথিবী গড়ে তোলার দৃঢ় সংকল্পে ব্রতী হলাম। সাথে আমরাও শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকব, কথা দিলাম। একে একে 5 জনের দলটা এগিয়ে চলল ডাউহিলের জঙ্গল পেরিয়ে বন বাংলোর দিকে। তবে কেউ খেয়ালও করল না মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকা সেই বিকট দর্শন নারীর কোমর থেকে পা পর্যন্ত অংশটা কোনো এক অজানা কারণে কেঁপে উঠল। তবে কি
এই গল্পের এটা শেষ নয়, নাকি ইটস জাস্ট আ ব্লাডি বিগিনিং? এতক্ষণ আপনারা শুনছিলেন ডাউ হিলের সেই রাত, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রীতম, আর্য, নীল, সৌম্যদীপ, অস্মিতা, তৃষা এবং রমাকান্ত। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দগ্রহণে ছিল পিয়ালি, আবহসঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।